এআই কি ফিউচার দাজ্জাল হতে যাচ্ছে কিনা বা দাজ্জাল রূপে আবির্ভূত হবে কিনা? হ্যাঁ, এই কদিনের সম্ভবত চ্যাট জিপিটির যে এআই বেস মডেলটা সেটাকে একটা শাটডাউন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে করে নাই। যে এটা বুঝতে পারবে যে আমি যদি একটা বিষয়ে আমার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস থাকে তাহলে আমি এই বিষয়ে এআই থেকে বেটার আউটপুট বের করে আনতে পারবো। মানে অনেকটা যে স্মার্ট লোকের আরো বেশি স্মার্ট হবে, অলসরা আরো বেশি অলস হবে। তাসনিম জারা এনসিপির তার একটা ছবিকে মানে নর্মাল ছবিকে হাফ প্যান্ট পরায় কালবেলা না কারা একটা পাবলিশ করে দিছে। বা মুসলিম ইঞ্জিনিয়াররা কি এটা কেমন অ্যাডপ্ট করতেছে? আমরা কি মানে ডু ইউ অলওয়েজ মিস দ্য ফার্স্ট ওয়েভ, এরকম কিছু কিনা? আমার মনে হয় এটা এখনকার এআই এর ক্ষেত্রে খুব একটা ঠিক না। আমরা বলি যে আমাদের কাছ থেকে যদি গুগল সরাই দেওয়া হয় আমরা আলেম থেকে জাহিল হয়ে যাই। মুখস্থ করার যে কালচার এগুলি কমে যাবে। হ্যাঁ, যেমন ফোন নাম্বার মুখস্থ রাখতাম, আমি আসলে 80টার উপর ফোন নাম্বার মুখস্থ ছিল আমার। 2007-08-এর দিকে একটা বিবিসি রিপোর্ট দেখি যে তখন আমেরিকান কোন কোম্পানি একটা ল্যাপটপ তৈরি করছে যেটা 2 মাস চলবে ব্যাটারি টানা। সেই 2 মাসের ব্যাটারি আমরা এখনও জানি না। জার্মানিতে নাকি কেউ কারো বিশ্বাস করতো না, বাপ ছেলে কেনাচ্ছে, ভাই ভাই কেনা, মানে অবিশ্বাসের মাত্রা অনেক বেশি হয়ে গেছিল। সামনে সব কিছু হবে যে ডু নট বিলিভ এনিথিং ইউ সি। বড় চ্যালেঞ্জ আমাদের সবার জন্যই যে মানে অ্যাকচুয়াল ফ্যাক্ট এবং ফিকশনকে আলাদা করা বা করার ক্যাপাবিলিটি আরও ডেভেলপ করা। রেহান গভর্নমেন্ট ল্যাবে পড়ছে, সিটি কলেজে পড়ছে, দেন বুয়েটে পড়ছে। অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে মানে যদি এলিট ধরা হয় বা উপরের সমাজের লোকজন ধরা হয়, এদেরকেই ধরতে হবে। এবং এরকম যে কেউ যদি মারা যায় সেটা নিয়ে একটা তোলপাড় নর্মালি বাংলাদেশে হয়। তাহলে কী কারণে রেহানের সময় হলো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম জোনের পডসেভ ইউথ পডকাস্টের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এআই নিয়ে। বর্তমান যুগে বহুল প্রচলিত একটি টার্ম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাহবুবুর রহমান ভাই এবং মুদাসসির বিল্লাহ তিশাত ভাই। ওনারা দুজনেই এই টেক ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ভাইদের কাছে আজকে এই বিষয়ে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, এআই নিয়ে মানে এত আলোচনা যে বিভিন্ন ধরনের কথা শুনি, কেউ হতাশার কথা বলে, কেউ আশার কথা বলে। এআই নিয়ে অনেক ফিউচার অনেক উজ্জ্বল কেউ বলে, কেউ বলতেছে ফিউচার অন্ধকার হয়ে যাচ্ছে। তো এআই বিষয়টা আসলে কি? মানে আপনারা তো টেক ফিল্ডের মানুষ, একজন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড কোনো একজন ব্যক্তিকে যদি আপনি এআইটা এক্সপ্লেন করতে হয় তাহলে কিভাবে এক্সপ্লেন করবেন? ভাই তিশাত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আমার মনে হয় সহজভাবে বললে এতদিন যেরকম ছিল সফটওয়্যারের ব্যবহার বা কম্পিউটারের সাথে মেশিনের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা ছিল যে মেশিনকে এক্সপ্লিসিটলি স্টেপ বাই স্টেপ কিছু ইনস্ট্রাকশন দিতে হতো যে এটা করো, এটার পরে এটা করো, এটার পরে এটা করো। ঠিক ওভাবে বলে দিলেই মেশিন কাজ করতে পারতো। কোনো কিছুতে সমস্যা হলে মেশিন ওখানেই থেমে যেত। এখন যেটা হয়েছে এআই এসে জিনিসটাকে এক ধাপ আগায় নিয়ে গেছে যে মেশিনকে আর আপনাকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিতে হবে না। অর্থাৎ আপনি যে ইনস্ট্রাকশন দিবেন সেটা আগের মতো মেশিনের ভাষায় বলতে হবে না, আবার খুব এক্সপ্লিসিট স্টেপ বাই স্টেপও হতে হবে না। অর্থাৎ মেশিনের সাথে ইন্টারাকশনের বা কমিউনিকেশনের যেই বাধাটা ছিল সেটা আগের থেকে কমে আসছে। অর্থাৎ এআইকে এখন আপনি বা কম্পিউটারকে মেশিনকে আপনি অল্প কথা বললেই সে বুঝে নিয়ে কাজটা করতে পারবে। সহজভাবে বললে যে এটাই যে এই ব্যারিয়ারটা কমে আনছে এআই। এখন এখানে আসলে কার ইন্টেলিজেন্স বাড়লো? আমরা তো আগে থেকেই মেশিনকে দিয়ে কাজ করাইতেছিলাম। এখন মেশিনের কাইন্ড অফ বলতে পারেন যে স্কিলটা আর একটু বাড়ছে, যে আমাদের কথা সে বুঝতে পারতেছে এবং কম কথা বললে সে কাজটা করে নিতে পারতেছে। সহজভাবে বললে এভাবে বলা যায়। মানে মেশিন আমাদের মানে আগে হচ্ছে খুব মানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিতে হতো, এখন হচ্ছে সে একটু ইন্টেলিজেন্ট হয়েছে, এজন্য মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে। সে একটু ইন্টেলিজেন্ট হয়েছে, আমাদের কিছু ভাঙাচোরা কথা বা মোটামুটি একটা মানে এই একটা ইনস্ট্রাকশন বা সাধারণ একটা কথাকে সে বুঝে নিচ্ছে, বুঝে নিয়ে সেই অনুযায়ী একটা আউটপুট দিচ্ছে আর কি। তো এমনিতে নর্মালি তো আমরা যেটা দেখি যে সফটওয়্যারও যেইভাবে কাজ করে, কিছু একটা ইনপুট দিব আমরা, সে কিছু প্রসেস করবে, আউটপুট দিবে। এআই তো সেটাই করতেছে, আমি কিছু একটা প্রম্পট লিখতেছি, সে কিছু একটা আউটপুট দিচ্ছে, হয় টেক্সট দিচ্ছে অথবা একটা পিকচার বানিয়ে দিচ্ছে। তো মানে এই টেকনোলজিটা কি কোনো ডিফারেন্ট নাকি, না আগেরটা কি জাস্ট কিছু মানে পরিবর্তন করে দেওয়া হয়েছে?
দুইটার মধ্যে পার্থক্যটা কি? এবং এটা কি, এটা মানে এই যদি এক কথায় বলি যে এআই কি ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, একটা বড় সফটওয়্যার, এরকম কিছু কিনা? এভাবে ডিফাইন করাটা একটু ডিফিকাল্ট, যে সফটওয়্যার তো বটেই। এখন এআই বলতে আমরা মেইনলি এলএলএম যেটাকে বলে, নতুন যে মডেলগুলো নিয়ে হাইপ বা কথাবার্তা হচ্ছে, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটাকে বলে, তো এটা তো কাইন্ড অফ একটা সফটওয়্যারের আউটপুট আমরা বলতে পারি ওভাবে। তো এই রিলেটেড একটা টক রিসেন্টলি দেখতেছিলাম আমি, আন্দ্রেজ কার্পাথি লোকটার নাম, সে টেসলাতে এর ডিরেক্টর ছিল। তো টকটার টাইটেল হচ্ছে সফটওয়্যার ইজ চেঞ্জিং অ্যাগেইন। সো সে এখানে বলে যে সফটওয়্যার 1.0 ছিল, আপনি যেটা বললেন সফটওয়্যার বলতে আমরা ট্রেডিশনাল সেন্সে যেটা বুঝি, যে আমরা কোড লিখবো, দেন এটা মেশিন এটাকে রান করবে। দেন আরেকটা ইন্টারমিডিয়েট ধাপ ছিল সফটওয়্যার 2.0 ছিল, যখন এআই এর প্রথম যুগ যেটাকে বলা যায় আর কি, যে মানুষ একটা মডেলকে ট্রেন করতো, তখন আর সে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে না, ডেটার উপরে মডেলগুলোকে ট্রেন করতেছে। যেটা আমরা কাইন্ড অফ গত দশকে দেখছি যে ইমেজের জন্য আলাদা মডেল ছিল, টেক্সট রিলেটেড আলাদা মডেল ছিল। সো মডেলগুলোকে ট্রেন করা হয়তো স্পেসিফিক ডেটার উপরে, দেন ওইটার উপর বেস করে সে কিছু কাজ করতে পারতো। আর এখন এই এলএলএম এর যে নতুন যুগ, এটাকে বলা হচ্ছে কাইন্ড অফ সফটওয়্যার 3.0। এখন আর এই দুইটা করতে হচ্ছে না, এখন আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, এখন আপনারা চ্যাট জিপিটি কিন্তু বাংলাতেও ইন্টারেক্ট করতে পারি আমরা মডেলগুলোর সাথে, বা ইন জেনারেল হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে আমরা ওদেরকে ইনস্ট্রাকশন দিলেই ওরা ওইটা নিয়ে কাজ করে আউটপুটও দিতে পারতেছে। অর্থাৎ আপনি এলএলএমকে বলে কিন্তু একটা সফটওয়্যার বানাতে পারতেছেন। সো প্যারাডাইমটা চেঞ্জ হয়েছে, যে মেশিন আগে কি করতো বা সফটওয়্যার আগে কি করতো, আর এখন এআই এর যুগে সফটওয়্যার আসলে কীরকম হবে। এখন সফটওয়্যারও, অর্থাৎ এলএলএম বা এআইও সফটওয়্যার বানাবে। এটা একটা নতুন যুগে আমরা অ্যাকচুয়ালি প্রবেশ করছি, এটা বলা যায় মোটামুটি এই যুগে আমরা চলে এসেছি। আমি অবশ্য একটা ছোট পয়েন্ট অ্যাড করতে পারছি, যে এখন এআই বলতে মানুষ যা নর্মালি বুঝেছে, চ্যাট জিপিটি, ক্লড, সনেট বা এইগুলিতে, বা এই মিড জার্নি, যেগুলি বিভিন্ন কন্টেন্ট বানানো হয়, এগুলিকে মানে সারফেস লেভেল বলে জেনারেটিভ এআই। হ্যাঁ, জেনারেটিভ এআই। এখন এটার বাংলা কী হবে আল্লাহু আলাম। আর আগে যেটা ছিল এআই তো নতুন জিনিস না, বেসিক্যালি ম্যাথমেটিক্যাল মডেলস। অনেক আগে, যে আগে লার্জ ডাটা সেটের উপর ডিপেন্ড করে কোনো ডাটা অ্যানালাইজ করা হতো অথবা প্রেডিকশন করা হতো। আসলে এআই বলতে মানুষ বুঝতে প্রেডিকশন ইঞ্জিন। ফর এক্সাম্পল, আপনার কাছে 100 বছরের ওয়েদার ডাটা আছে, যে এই হিউমিডিটি, এই টেম্পারেচার, এই স্থান, এই হলে এতগুলো প্যারামিটার হলে নর্মালি পরের দিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, সেরকম যদি অনেকগুলা ডাটা থাকে সিমিলার, সে একটা প্যাটার্ন ধরে প্রেডিকশন করবে যে আসলে পরের দিন বৃষ্টি হতে পারে। সো এটা ইজ লাইক এআই এভাবেই ছিল। আর জেনারেটিভ এআই এখন যেটা আসলে কমপ্লিটলি নতুন জিনিস সে বানাতে পারে বেসড অন প্যাটার্ন। কেউ যদি এখন বলে যে একটা বিড়াল গাড়ি চালাচ্ছে, সে আসলে একটা বিড়ালের ছবি আনবে, একটা গাড়ি আনবে, বিড়াল গাড়ি ধরলে কীভাবে, স্টিয়ারিংয়ে হাত কীভাবে হবে, এগুলি ইউনিকলি জেনারেট করে দিতে পারে। সো এখন যে আমরা আগে যারা এআই নিয়ে হয়তো আগে কখনো চিন্তা করেনি, এখন যা এআই আমরা দেখতে পাচ্ছি আসলে সব জেনারেটিভ এআই, জেনারেটিভ এআই এর যুগ। এটা হলো আরেকটা পার্সপেক্টিভ দিশাদ যা বললো তার থেকে। না সেটাই। এখন ভাই যেটা বলেন যে অনেক সহজ হয়ে গেছে কিছুটা, বা হয়তো অ্যাক্সেস আগে লিমিটেড পিপলের ছিল, এখন অনেক মানুষ এটাতে অ্যাক্সেস, অনেক মানুষ এটাকে ব্যবহার করতে পারতেছে। আচ্ছা, মানে এটার মানুষের মনের মধ্যে পজিটিভের সাথে নেগেটিভটা চলে আসে, যে এটা দিয়ে কোনো ক্ষতি হচ্ছে কিনা। যেমন আমরা আগে একদম মানে র কোডার বা মানে এই একবার বেসিক থেকে বুঝে আসা কোডারদের পেতাম। এখন কি এটার কারণে আমাদের স্কিলের কোনো ঘাটতি হবে কিনা, বা নতুন যারা উঠে আসছে দেখবে যে অনেক সহজে তো অনেক কিছু করা যায়, এর কারণে আচ্ছা ঠিক আছে এগুলো মনে হয় আমার শেখার দরকার নেই, অথবা এই মানে এতে কি বেসিক বিল্ড আপ করাতে কোনো মানে সমস্যা হচ্ছে কিনা, বা আপনারা তো ইন্ডাস্ট্রিতে আছেন, আপনারা কি দেখতেছেন নতুনদের মধ্যে? ভাই আচ্ছা ভাই, হ্যাঁ, এটা তো মানে আমাদের যেহেতু একটু বয়স টয়স হয়ে গেছে, হয়তো বা আমাদের পার্সপেক্টিভ হচ্ছে আসলেই ডেফিনেটলি ক্ষতি হচ্ছে। আচ্ছা আচ্ছা। কারণ একটা এক্সাম্পল দেই, কয়েক বছর আগে আমি একটা আমাদের এলাকার দোকানে গেলাম, একটা পাউরুটি কিনলাম 75 টাকা। এখন তো পাউরুটির দাম আরও বেশি। 75 টাকা, 100 টাকা দিলাম, সে ক্যালকুলেটার ইউজ করে 25 টাকা বিয়োগ করে আমাকে দিল। সেই ক্যালকুলেটারের উপর যে ডিপেন্ডেন্সি, যে 100 থেকে 75 বিয়োগ করলে 25 টাকা ক্যালকুলেটারে বের করতে হবে। হ্যাঁ, বিকজ হি হ্যাজ লস্ট দ্য কনফিডেন্স যে এটা মাথায় করা যায়। এর ফলে যা হচ্ছে যে এই নতুন ডেভেলপাররা বা আগের যারা ডেভেলপার আছে, ইয়েরা কী বলে কম এক্সপিরিয়েন্স যাদের, এরা মোটামুটি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে
চিন্তা করে না, মানুষের চিন্তা করার ক্ষমতা বা চিন্তা করার অভ্যাস ছুটে যাচ্ছে। এটা একটা প্রবলেম আর কি। হঠাৎ করে এআই যদি মুছে দেয়, এই যে আমরা অনেকে আমরা বলি যে আমাদের কাছ থেকে যদি গুগল সরাই দেওয়া হয়, আমরা আলেম থেকে জাহিল হয়ে যাই। কারণ যেখানে একটা আমরা দেখা যাবে যে ফেসবুক পোস্টে প্রচুর কোরআন হাদিস আমরা কোট করছি, হ্যাঁ, কিন্তু গুগল বাদ দিলে দেখা যায় আমাদের মুখ থেকে কিছু বের হবে না। অনেকটা এআই অনেকটা এরকমই, যে মানুষের বেজ লাইন এটাকে নামাই দিচ্ছে আর কি। হ্যাঁ, চিন্তা করার ক্ষমতা, অভ্যাসটা খারাপ করে দিচ্ছে। অবভিয়াসলি এটার পজিটিভ অনেক আছে, বাট এই স্পেসিফিক এই অ্যাসপেক্টে আমার পার্সোনাল অভিমত হচ্ছে ক্ষতি হচ্ছে। কারণ মানুষ আর চিন্তা করা ছেড়ে দেবে আর কি। যেমন একটা কয়েকশো বছর ধরে একটা ম্যাথ প্রবলেম সলভ করা যায়নি, এটা ফেরম্যাটস লাস্ট থিওরেম বলে আর কি। যেমন 3² + 4² = 5², অথবা 9² + সামথিং স্কোয়ার আরেকটা 25²। সো একজন এই ফেরম্যাট নামে যে ছিল ম্যাথমেটিশিয়ান, সে একটা চ্যালেঞ্জ ছড়ে দেয় যে an + bn = cn, হ্যাঁ, এটা প্রুফ করতে। সো এইটার যে প্রফেসর নাম ভুলে গেছি, সে ক্যালকুলেটর ইউজ করে না, এন্টায়ার এত ম্যাথ মানে কমপ্লেক্স একটা জিনিস হাতে হাতে ক্যালকুলেট করে দেখাইছে। এটা থিওরিটা প্রমাণ করছে, সম্ভবত নোবেল প্রাইজে পেয়েছিল। সো এই জিনিসগুলো এখন টোটালি মিস আউট হয়ে যাবে, যে মানুষ ডিভাইস ছাড়া কিছুই করতে পারবে না। জাস্ট লাইক সে 100 থেকে 75 বিয়োগ করলো, এখন ছোট ছোট প্রবলেমের কারণে মানুষ নিজের বুদ্ধিমত্তা ইউজ করা বাদ দিবে। এটা আমার কাছে একটা ক্যাটাস্ট্রফি মনে হয়, দ্বিমত করতে পারে মানুষ। এটা মানে দেখছি যে জেনুইন থিঙ্কিং যেটা কমে যাচ্ছে, তারপরে ডিপেন্ডেন্সি যেটা বললেন, যে মানে নিজের পুরোটা কোড লিখলো পুরোটা, তারপর আচ্ছা দেখি এআই কি বলে, আমারটার সাথে মিলিয়ে নেই, মানে কেমন জানি ভ্যালিডেশন চাচ্ছে এআই এর কাছ থেকে। এক্স্যাক্টলি, এরকম একটা টেন্ডেন্সি শুরু হয়েছে। আরেকটা বিষয় ভাই, এটা মানে প্রায় শোনা যায় যে মুসলমানরা বিশেষ করে টেকনোলজি মানে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে খুব লেট। আমরা যে কোনো নতুন টেকনোলজি আসে বা ঠিক টেক না বা কোনো নতুন একটা রিভলিউশনারি চেঞ্জ আসে, এগুলোতে আমরা খুব স্লো বা নিতে চাই না, এই কারণে নাকি আমরা পিছিয়ে পড়ছি, এরকম কিছু মানুষজন বলে। যেমন উদাহরণ হিসেবে দেয় ওই প্রিন্টিং প্রেস যখন আবিষ্কৃত হইলো, এইটা মানে অনেক পরে মুসলমান কান্ট্রিগুলোতে প্রবেশ করছে। তারপরে গান পাউডার, রেলওয়ে, এই ধরনের বিষয়তে আমরা একটু লেট করছি আর কি। তো আসলে এটার ইয়াটা কি, মানে বাস্তবতাটা কি? আমরা কি আসলে এই টেকনোলজির লেট, নাকি এর পিছনে কোনো বিশেষ কারণ আছে? যেমন এআই এর এখন যেটা একটা মানে বুম চলতেছে বা কিছুদিন আগেও শুরু হয়েছে মুসলিম ওয়ার্ল্ডে, আমাদের ইসলামী দেশগুলোতে বা মুসলিম ইঞ্জিনিয়াররা কি এটা কেমন অ্যাডপ্ট করতেছে? আপনারা যেহেতু ইন্ডাস্ট্রির সাথে আছেন, বাহিরেও কাজ করতেছেন, তো এখানে আমাদের ইনভলভমেন্টটা কিরকম? আমরা কি মানে ডু ইউ অলওয়েজ মিস দ্য ফার্স্ট ওয়েভ, এরকম কিছু কিনা? এটা আমার মনে হয় না যে সবসময় আমরা ফার্স্ট ওয়েভটা মিস করি। এটা ডিপেন্ড করে টেকনোলজিটা কীরকম। এবং মুসলিম ওয়ার্ল্ড যখন বলি, মুসলিম ওয়ার্ল্ডও তো আসলে একটা মানে ভাস্ট এবং ডাইভার্সিফাইড একটা এন্টিটি বলতে পারেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম শাসন ছিল, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিন্তা করতো। তো এআই এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এখানে এটা একটু ডিফারেন্ট এই কারণে যে এআইটা একটা ইউটিলিটির মতো হয়ে গেছে। অর্থাৎ চ্যাটজিপিটির কথা যদি বলি, চ্যাটজিপিটি যখন ওদের মেইন চ্যাটজিপিটি ভার্সনটা যখন লঞ্চ করলো, তখন এটা কি আমাদের সবার হাতে চলে আসছে, কিন্তু সবার ব্রাউজারে চলে আসছে। সো এই যে ব্যারিয়ারটা, আপনি যদি প্রেসের কথা চিন্তা করেন বা এরকম আগেকার যুগের টেকনোলজিক্যাল ইনভেনশনগুলোর কথা চিন্তা করেন, সেগুলো কি যে আপনার তো প্রেসটা কোথাও বসাইতে হবে, মানে হিউজ ইনভেস্টমেন্ট এবং আপনার ফান্ডিং এর একটা ইস্যু ছিল, এক্সপার্ট টেকনিশিয়ান আনতে হবে, আমরা তো জানি না, ওইটা আপনাকে হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে তখন করতে হইতো। তো এখন এটা যেটা হয়েছে, আপনার অ্যাটলিস্ট কনজামশনের দিক থেকে এআই কিন্তু সবার জন্য কাইন্ড অফ অ্যাভেইলেবল। আমরা বাংলাদেশে বসে আছি, আমাদের জন্য অ্যাভেইলেবল। তো ইন্ডিভিজুয়ালি যখন অ্যাভেইলেবল হয়, তখন আসলে আর ওইভাবে জিনিসটাকে আটকানো যায় না, সবাই ট্রাই করতেছে, এক্সপেরিমেন্ট করতেছে। সো মুসলিম ওয়ার্ল্ডে আপনি যদি ইন্ডিভিজুয়াল বলেন বা আমাদের ইন্ডাস্ট্রির যারা আছে তারা বলেন, সবাই কিন্তু এটাকে কাইন্ড অফ এমব্রেস করে নিছে। সবাই শিখতেছে, এক্সপেরিমেন্ট করতেছে, কি হবে, কোন দিকে যাবে বোঝার চেষ্টা করতেছে, নতুন আপডেটগুলো কবে আসতেছে, কি আসতেছে সেগুলো খোঁজখবর রাখতেছে। তো ওই থেকে আমার মনে হয় যে এআই নিয়ে ওই শঙ্কাটা নাই। তবে মানে মুসলিম ওয়ার্ল্ড হিসেবে যদি চিন্তা করেন, তাহলে আসলে এআই কিন্তু কাইন্ড অফ এখনও এআই রিসার্চের যেই ফোরফ্রন্ট, এখানে তো বড় বড় কর্পোরেশনগুলোই আছে। সো অ্যাকচুয়ালি মডেলগুলো যারা বিল্ড করতেছে, মডেলগুলো যারা রেগুলারলি আপগ্রেড করতেছে, ওটা কিন্তু কয়েকটা গ্রুপের হাতেই এখনও কুক্ষিগত। তো ওই দিক থেকে চিন্তা করলে আমাদের হাতে আসলে মুসলিম ওয়ার্ল্ডে আসলে অন্যান্য ইনোভেশনের মতোই মুসলিম ওয়ার্ল্ড যেহেতু এখন ওইভাবে মানে বিগ কর্পোরেশনগুলো আমাদের নাই,
পলিটিক্যালি মিলিটারিলি যেহেতু আমরা পিছিয়ে আছি, জি। সো ওই যেখানেই ফান্ডিং এবং ওইভাবে টেকনোলজির ইনোভেশনের ফোরফ্রন্টে থাকার জায়গাটা থেকেও আমরা আসলে পিছিয়ে আছি। সো ওই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি, বাট ইন্ডিভিজুয়ালি মুসলিমস অ্যাজ ইন্ডিভিজুয়ালস এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালস যারা আছে তারা ইউজ করতেছে ওপেনলি এবং এটাকে ওপেনলি অ্যাডপ্ট করতেছে। সো এটা একটা ভালো সাইন। কেউ যদি বলে যে এআই স্টার্ট আপ বা এআই রিলেটেড সফটওয়্যার মুসলিমরা ফার্স্ট কেন বানাচ্ছে না, এটা একটা কারণ হতে পারে যে এআই এই যে রেভলিউশন হওয়ার পর প্রথম যেসব অ্যাপ্লিকেশন আসলো বেশিরভাগই ইমেজ জেনারেশন টাইপের, ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশন। অবভিয়াসলি মুসলিম হিসেবে আমরা ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন এগুলিতে আমরা উসুলান সেভাবে করতে পারি না। সো এক্ষেত্রে মনে হতে পারে যে মুসলিম স্টার্ট আপ এআই খুব একটা দেখা যাচ্ছে না, বা আমাদের নিজস্ব স্টার্ট আপ সেভাবে কেন নাই, এআই রিলেটেড স্টার্ট আপ, এটা একটা কারণ হতে পারে। বাট অ্যাজ ফর অ্যাডপশন আমার মনে হয় এটা এখনকার এআইয়ের ক্ষেত্রে খুব একটা ঠিক না। এটা ইজ ওয়াইডলি অ্যাডপ্টেড, সবাই ইউজ করে, মানে রিসার্চ থিসিস লেখা থেকে শুরু করে সব কিছুতে ওয়াইডলি ইউজ করা হয় এখন। তো না, এটা আসলে সত্যই যে এআই ইন্ডাস্ট্রিতে লিডার হওয়ার জন্য যেই মানে ফ্যাক্টরসগুলো আছে এগুলা সবগুলো আসলে আমাদের পক্ষে নাই। ভাই যেটা বললেন যে অনেক পলিটিক্যাল ফ্যাক্টর থাকে, বিগ কর্পোরেশনগুলোর ইনভলভমেন্ট থাকে, দেখা যায় তারা বড় কর্পোরেশনগুলো ছোট ছোট স্টার্ট আপগুলোকে গিলে ফেলে, এই ধরনের একটা বিষয় আছে। তো সব কিছু অনুকূলে থাকলে হয়তো দেখা যেত যে আমরাই লিডার হতাম বা আমরাই জিনিসগুলো সামনে নিয়ে আসছি। যাই হোক, এখানে ওই আমাদের মুসলিম ইঞ্জিনিয়ার্সদের বিষয়ে আমরা বা যে কোনো ইঞ্জিনিয়ারদের বিষয়ে আমরা যেটা চিন্তা করি যে এআই আসার কারণে ভাই যেটা কনসার্নটা রেজ করছেন যে জেনুইন থিঙ্কিংটা কমে যাচ্ছে বা তারা স্বাধীনভাবে চিন্তা করে এটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। মানে অনেকে এরকম বলা যায় যে এটা নিয়ে চিন্তা করো, একটু ব্রেইনস্টর্মিং করো, সে বলে আচ্ছা ঠিক আছে আমি এআই এর সাথে একটু আলোচনা করে নিই। মানে তার হয়ে গেছে যে এর সাথে আলোচনা না করলে তার মাথা থেকে কিছু বের হচ্ছে না। তো এই বিষয়গুলো বা কোডিংয়ের ক্ষেত্রেও যেটা, তো এগুলো আমাদেরকে কিরকম পিছিয়ে দিচ্ছে বা নতুনদের কেমন মানে তাদের গ্রোথ জার্নিটাতে কেমন ইফেক্ট ফেলতেছে আর কি। ভাই রিশাদ ভাই কিছু বলতেন? এই এই বিষয়টা আসলে একটু কমপ্লেক্স এই কারণে যে এখনও তো আসলে এআই কাইন্ড অফ অ্যাক্টিভ ইনভলভমেন্ট ডেভেলপমেন্টের ভিতরে আছে, যার কারণে মানে এখন আমরা একটা স্টেডি স্টেটে পৌঁছাই নাই। এবং নতুন যখনই এরকম রেভলিউশনারি টেকনোলজি আসে তখনই কিছু ডিসরাপশন হয়। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো তখনও মানুষজন কিন্তু মেশিনারিজের বিরুদ্ধে ধর্মঘট করছে, মারামারি করছে, যে এগুলো আমরা করতে দিব না, কারণ তখনও কিছু মানুষের কাজকর্ম চলে গেছে যারা ম্যানুয়ালি বিভিন্ন কাজে দক্ষ ছিল। সো এই ওয়েভগুলো আসে, মানব সভ্যতায় বিভিন্ন সময় আসে, এটা থাকবেই। প্লাস প্রতিটা চ্যালেঞ্জ আসলে একটা অপরচুনিটি। আমি যদি একটা মহাব্বাই যেটা বলতেছিলেন যে দোকানদারের কথা 100 থেকে 75 বিয়োগ করলো, সো এটাও একটা কারণ যে সে এখনো মুদি দোকান চালাচ্ছে, তাই না? সো যারা এই একটা অপরচুনিটি নিবে এবং জিনিসটাকে বোঝার এবং শেখার চেষ্টা করবে, অর্থাৎ তাদের যে থিঙ্কিং ক্যাপাসিটি এটাকে প্রিজার্ভ করার এবং ডেভেলপ করার চেষ্টাটা করে যাবে, তারাই এই টার্নে এজটা পাবে। এটা সবসময় হয় যে ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে একটা চেঞ্জ হলো, পলিটিক্যাল বা একটা পরিবর্তন আসলো, তো কিছু মানুষ তো আছে যারা এটা থেকে বেনিফিটেড হয়েছে। সবারই হয়তো কিছু না কিছু হয়েছে, কিন্তু কিছু মানুষ আছে যারা মানে ডিসপ্রপোর্শনেটলি বেনিফিটেড হয়েছে। ফর এক্সাম্পল ধরেন যারা উপদেষ্টা হয়েছে, ঠিক না? তো এরকম যে কোনো একটা চেঞ্জ যখন আসে তখন কিছু মানুষ থাকবেই যারা এটা দ্বারা এফেক্টেড হবে বেশি, এবং কিছু মানুষ থাকবে যারা এটা দ্বারা মানে উপকৃত হবে, বেনিফিটেড হবে বেশি। সো যে কোনো জিনিস থেকে বেনিফিটেড হইতে গেলে চেষ্টা করতে হবে যে মানে কিভাবে এটার থেকে পজিটিভ এক্সপোজারটা পাওয়া যায়, ওই ব্যাপারে চিন্তাটা বা চেষ্টাটা জারি রাখা, প্রবাবিলিটিটা বাড়ানোর চেষ্টা করা যায় এটা থেকে আমি কিভাবে বেটার আউটপুট পাইতে পারি। আর ওই যেটা বললাম যে যেহেতু এটা এখন অ্যাক্টিভ ডেভেলপমেন্টে আছে, এ কারণে আসলে মানুষের এটা বুঝতে এবং মানে এটার উপরে টোটালি ডিপেন্ডেন্ট না হয়ে পড়ার বিষয়টাতেও অভ্যস্ত হইতে একটু সময় লাগবে। শুরুর দিকে যেটা হয় আর কি, এটাতে মানুষ সব কিছুতেই জিজ্ঞেস করতেছে। যেমন ক্যালকুলেটরের কথাই যদি বলি, যে ক্যালকুলেটর দিয়ে সব যোগ বিয়োগ গুণভাগ বড় বড় করা যায়, কিন্তু আমরা কিন্তু এখনও স্কুলে ছোট বাচ্চাদেরকে যোগ বিয়োগ গুণভাগ শেখাচ্ছি। অর্থাৎ বেসিক জিনিসগুলা মানুষকে অবশ্যই সবসময়ই শিখতে হবে। বেসিকটা শিখলে এবং দেন যেই টেকনোলজি হোক এটা আসলে এনাবলার হিসাবে কাজ করে, যে আমি যোগ বিয়োগ করতে জানি, আমার একটা বড় গুণাঙ্ক দিলে আমি খাতায় করতে পারবো, একটু বেশি সময় লাগবে, আমি জানি বলে আমি এটাই মানে ইজিলি এটাও জানি যে এটা আসলে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হবে। সো এই জিনিসগুলো এআই এর ক্ষেত্রেও তাই হবে, যে যারা বেসিকটা জানবে তারা এটার বেটার ইউজ করতে পারবে। সো আমার মনে হয় যে চিন্তার জায়গাটা থেকে যদি বলি যে কিভাবে মানুষ চিন্তার ক্ষমতাটা ধরে রাখবে, এটা আসলে সবার জন্যই একই রকম, মানে একটা ওপেন চ্যালেঞ্জ। যে ধরে রাখবে বা যে এটা বুঝতে পারবে যে আমি যদি একটা বিষয়ে আমার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস থাকে,
তাহলে আমি এই বিষয়ে এআই থেকে বেটার আউটপুট বের করে আনতে পারবো। মানে অনেকটা যে স্মার্ট লোকের আরো বেশি স্মার্ট হবে, অলসরা আরো বেশি অলস হবে। এটাই একটা মেরুকরণ হয়ে যাবে আর কি। হ্যাঁ, সুন্দরভাবে সামারাইজ করলে বিষয়। সেটাই। না এই যে রিসেন্টলি একজন ভাইকে বলতে শুনলাম যে এআই মানে তুমি যা জানো এআই আসলে ওটুকুই জানে, মানে তুমি যেই লেভেল পর্যন্ত জানো তোমার প্রম্পটটাও ওরকম হবে, যে একজন বলবে যে আমাকে এটা 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 সর্ট করে একটা কোড লিখে দাও, আর আরেকজন এটাকে আরো ডিটেল করবে যে এই মানে এর আরো কিছু প্যারামিটার দিবে, এভাবে লেখো, এটা কনসিডার করো, এই করো সেই করো। এখন যে এই এক্সেসগুলো জানে তার কোডের আউটপুট যেমন হবে, আর যে শুধু একটা লিখে দিল বাংলা কথার মধ্যে যে আমার এইটা এটা একটা কোড করে দাও, দুজনের আউটপুট তো সেম হবে না। মানে এই যে মানে জানা না জানার মধ্যে একটা পার্থক্য এখানেও তৈরি হয়ে যাচ্ছে। আর আগের বিষয়টাতে ভাই যদি কিছু অ্যাড করতেন, এই যে জেনুইন থিঙ্কিংটার ব্যাপারে আপনি অ্যাড্রেস করলেন যে হ্যাঁ, এটা তো মানে এর সাথে যে বেসিকটার মানে স্ট্রং করার একটা আমাদের ছিল আর কি, ড্রিল। যেমন কেউ যদি আগে মানে এআই টিআই আসার আগে বা টেকনোলজিক্যাল এত অ্যাডভান্স হওয়ার আগে কেউ যদি মানে একটা সাজেশন চাইতো যে প্রোগ্রামার হব, সো ফার্স্টে বলতাম একেবারে আমাদের মিরপুর ল্যাঙ্গুয়েজে যে কুত্তার মতো খাটতে হবে, হ্যাঁ কিছুদিন, অনেক অনেক টাইম দিতে হবে, দিনে 10 ঘন্টা 12 ঘন্টা প্রথম কয়েক মাস, তারপর আস্তে আস্তে একটু সেটেল হতে পারে। সো এই জিনিসগুলা, এই ড্রিল অলটুগেদার মানে থট প্রসেস মানুষের এগুলি চেঞ্জ হয়ে যাবে। কারণ দেখবে সে যেই প্রবলেমটা পড়ছে হয়, ফর এক্সাম্পল আমরা বাবল সর্ট শিখতে হয়তো বা কয়েকদিন লাগছে, বাট প্রপারলি কীভাবে কাজ করে এসব তো আসলে এত চিন্তাই করবে না, ওই যে গুগলে বলে দিয়ে দিচ্ছে। এখন কিন্তু গুগল সার্চে ফার্স্ট যে রেজাল্টটা আসে সেটা এআই ড্রিভেন। হ্যাঁ, সো গুগল ইজ নট মানে এআই থেকে এক্সক্লুডেড এরকম না। আমার ছেলেকে কদিন আগে একটা পাইথন শেখানোর চেষ্টা করতেছি আর কি, ওর একটা প্রবলেম দিচ্ছে, আমি বলছি যে কোনো এআইটা ইউজ করা যাবে না, বাট গুগল সার্চ করা যাবে। বাট গুগল সার্চ করে ও ফার্স্ট রেজাল্টটা যে দেখছে এটা এআই জেনারেটেড। সো একটা লুপ লিখে ফেলছে রেঞ্জ দিয়ে আর কি, যে পাইথনে যে রেঞ্জ দিয়ে। আমি দেখেই বুঝছি যে এটা তো তোমার লেখা না, হ্যাঁ তুমি মাত্র পাইথন করতেছো, এদের রেঞ্জ দিয়ে যেভাবে একটা লুপ বানাইছো এটা বলো, হ্যাঁ গুগল, তুমি বলছো গুগল সার্চ করা যাবে। সো এই যে আগে যে জিনিসটা মানুষ কিন্তু আমাদের সময় কি ছিল যে বই পড়তো মানুষ, হ্যাঁ তারপর আসলো টিউটোরিয়াল সিডি, হ্যাঁ অনেক সহজে আসলো না। যারা বই পড়ে প্রোগ্রামিং ফার্স্টে করছে এদের যে কনফিডেন্স, যেমন আমার প্রথম জবে 2004-এ এক আমাদের সিনিয়র ছিল, সে উনি একটা কোয়েরি লিখতেন আর কি, যে এসকিউএল কোয়েরি 15-16 লাইন একসাথে উইদাউট মানে একবার টেস্ট করা ছাড়াও এই কনফিডেন্টলি এতগুলা জয়েন এতগুলা গ্রুপ বাইটে 15-16 লাইন একটা কোয়েরি লিখতেন এসকিউএল কোয়েরি। আমরা দেখতাম এই যে কনফিডেন্স, এই যে মাস্টারি আর কি, মাহারত যেটা বলে, হ্যাঁ মাহারতের পরিমাণ কমে যাবে। হয়তো দরকারও হবে না, যে এমন একটা জেনারেশন আমরা যাচ্ছি যে এখানে আসলে যে এই মাস্টারি, হ্যাঁ ক্রাফটসম্যানশিপ মাহারত এগুলি আসলে দরকার নাই, বা এগুলি খুব একটা ভ্যালু নাই। যেমন আমাদের সময় স্ট্যান্ড করার একটা ভ্যালু ছিল, তাই না? আমাদের স্কুলে ফার্স্ট স্ট্যান্ড সেকেন্ডে, এখন স্ট্যান্ড করার ভ্যালু নাই, জিনিসটা এক্সটিংক্ট। সেরকম হতে পারে ব্যাপারটা। মানে অনেক কিছু ইয়া হয়েছে, যেমন আমার মানে মাথা যেটা আসছে মোবাইল নাম্বার, একসময় মানুষ মোবাইল নাম্বার মুখস্থ, হ্যাঁ আমি আমার প্রায় 82টা না 83টা মোবাইল নাম্বার মুখস্থ ছিল, মোবাইল নাম্বার মুখস্থ রাখতো। এখন যেটা হয়েছে, আরে যে জিনিস অন্যজন মনে রাখতে পারে সেটা আমি কেন মনে রাখবো? এক্স্যাক্টলি একই জিনিস বানান, এখন যেটা হয়েছে, আরে বানান লিখতেছি, লাল কালি না দিলেই হয়েছে, বানান ঠিক আছে। এখনো কেউ মানে সঠিক বানানটা শিখতে হবে এরকম আর কোনো টেনশন নেই। হ্যাঁ যেমন পাই দিয়ে পায়ের একটা পাই দিবস আছে মার্চের 14 তারিখে, মানুষ পায়ের তো অনেকগুলো ভ্যালু, এগুলো আবার কত কত মুখস্থ করে, আবার ফ্লেক্স করে। আমি অল্প একটু মুখস্থ করছিলাম 3.141592653589793238446। সো এই যে মুখস্থ করার যে এই যে কি বলে একটা কালচার, এগুলি কমে যাবে। হ্যাঁ যেমন ফোন নাম্বার মুখস্থ রাখতাম আমি, আসলে 80টার উপর ফোন নাম্বার মুখস্থ ছিল আমার। হ্যাঁ ওই অ্যারাউন্ড 2000-2001 সালের দিকে আমি ফার্স্ট মোবাইল ফোন পাই আন্ডারগ্রেড পার করার পর 2004 সালে, 3 সালের পরে। এর আগে মোবাইল অনেক ইউজ করতো, বাট আমি ইউজ করতাম না অবভিয়াসলি। তখন সব ফোন নাম্বার মুখস্থ রাখতে হতো, অনেকের ফোন নাম্বার মানে মোবাইল ফোন নাম্বার মুখস্থ রাখতে হতো। এই জিনিসগুলো কমে যাবে, বাট এটা একটা কালচার ফ্যাক্ট। হ্যাঁ মানে এটা তো কমে যাওয়াই উচিত, মানে মোবাইল নাম্বার মুখস্থ এখন তো কোনো, যেমন এই যে ডিকশনারি মানুষ মানে সার্চ করলেই পাওয়া যায়, অথবা কি বলে জিপিএস, রাস্তাঘাট মনে রাখতে পারি না, ভয়েস কমান্ড। আমার মেয়ে তো আবার কি বলে ওই যে আলেক্সারে কমান্ড দেয়, আলেক্সা এটা কীভাবে বলে দেওয়া ডিকশনারিতে। সো এটা কালচারাল ফ্যাক্ট, আসলে ওটার যে অরিজিনাল ইউটিলিটি থাকবে এটা ডিবেটেবল। আচ্ছা ভাই, এখন হচ্ছে দ্য বিগ কোশ্চেন, এআই তো সবাই চাকরি খেয়ে ফেলবে, বাজারে একটা প্রচলিত কথা, এআই আসছে সবাই চাকরি খেয়ে ফেলবে, এটা কতটুকু সত্য? চাকরি গেলে কার যাবে, কার মানে এটাও বলতেছে নতুন চাকরির মানে সুযোগ সৃষ্টি হবে, তো কার চাকরি যাবে, কার চাকরির সুযোগ সৃষ্টি হবে? এখন
পাশাপাশি এর সাথে সম্পর্ক প্রশ্ন যে এখান থেকে বাঁচার জন্য আমরা কি করব, অথবা মানে নতুন চাকরির যে সুযোগ সৃষ্টি হয়েছে ওগুলোতে আমরা কিভাবে যেতে পারবো, এই বিষয়গুলো যে চাকরির বাজার বা চাকরি খেয়ে ফেলা এগুলো নিয়ে কিছু বলতেন। ভাই রিস্ক তো আছে, এই জন্য আসলাম পডকাস্ট করতে। নতুন প্রফেশন খুঁজতেছি কি করা যায়। তো এই যেটা একটু আগে আলোচনা করলাম আমরা, যে বিভিন্ন যে কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল বা টেকনোলজিক্যাল রেভলিউশন আসলেই কিছু জব হুমকির মুখে পড়ে, নতুন কিছু জব ক্রিয়েট হয়। আপনি যদি 100 বছর আগের কথা চিন্তা করেন, তখন তো প্রোগ্রামার ছিল না। তো তখন এখন এখন আমাদের জেনারেশনে অনেকেই এমনভাবে কাজ করে মানে রোজগার করতেছে, যেটা আমাদের বাবা মারাও ভালো মতো বুঝতে পারে না যে আসলে ওরা কি করতেছে। সো এইভাবে তো আসলে নতুন 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 পেশা তৈরি হইতেই থাকে। টেকনোলজি পরিবর্তন আসলে এটা আলটিমেটলি তো দুনিয়াকেই চেঞ্জ করে দেয়। তো এই ক্ষেত্রেও আমার মনে হয় যে ইনিশিয়ালি ধরুন জুনিয়র রোলের কথা যদি বলি, তো ভাই যেটা বললেন যে জুনিয়রদের জন্য এন্ট্রি ব্যারিয়ারটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি জুনিয়রদের একটা আশার কথা বলতে চাই, যেটা আরেকটা অ্যাঙ্গেল আছে এরকম, যে যারা অনেক সিনিয়র হয়ে গেছে তাদের অনেকের ভিতরে এই নিয়ে বা নতুন কোনো কিছু নিয়ে একটা রেজিস্ট্যান্স কাজ করে, যে এটা দিয়ে কি হবে, সে একটা কাজ করে 10 বছর 20 বছর 30 বছর অভ্যস্ত হয়ে গেছে একভাবে কাজ করে, সে মনে করে যে আবার একটা নতুন জিনিস শিখবো বা এটা করব না। এই রেজিস্ট্যান্স দেখা যায় যে বড় বড় কোম্পানি তো যারা আছে এরকম অনেকের ভিতরেও আছে, যে সবাই কিন্তু এআইকে অ্যাডপ্ট করে নেয় নাই, ইভেন আমাদের ইন্ডাস্ট্রিতেও না। ধরেন 60% নিছে, 40%-এর ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে যে না, এআই যে কোড জেনারেট করে এটা খুবই লো কোয়ালিটির কোড, এটা দিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম একটা গ্রুপ আছে। তো জুনিয়রদের রোলটা এভাবে চেঞ্জ হবে যে নর্মালি দেখবেন যে নতুন যারা আসে বা নিউ জেনারেশন অলওয়েজ টেকনোলজিকে অনেক ইনটুইটিভলি অ্যাডপ্ট করে। যেমন আমাদের বাবা মারা মোবাইল রিলেটেড নানা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, আমরা কিন্তু কাইন্ড অফ টেক্সট জেনারেশন, আমরা সব কিছুতে টেক্সট করতে পছন্দ করি। আমাদের বাচ্চাদের দেখি যে ওরা ভয়েসে খুব কমফোর্টেবল, যেটা আমরা ইউটিউবে একটা সার্চ দিতেছি, আমরা লিখতেছি হয়তো বাটন টিপে টিপে ইউটিউবে সার্চ দিতেছি, ওরা রিমোট মুখের কাছে এনে বলতেছে, সার্চটা দিতেছে। সো আমি দেখে অবাক হইলাম যে আসলে যেটা আমরা তো শিখাই নাই, ওরা ইনটুইটিভলি এটা পিক করছে। সো নতুন যারা আসবে ওয়ার্কফোর্সে তারা কিন্তু দেখবে যে এআই চলে আসছে, এই কাজ করতে পারে। সো এআই ইউজেসটা সম্ভাবনা আছে যে ওরা আমাদের থেকে বেটার করতে পারবে, কারণ আমরা এআই যেটা বলা হয় যে আমরা এআইকে অ্যাডপ্ট করবো, আর ওরা হবে এআই নেটিভ, অর্থাৎ এআই এর জমানাতে ওরা বাইরে উঠবে। সো ওদের এআই এর যেভাবে ওরা ইউজ করতে পারবে ওইভাবে তো আমরা অত ভালোভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবো না। সো এই জায়গা থেকে জুনিয়রদের ভিতরেও যারা নতুন আসবে, তারা যখন তাদের যদি বেসিকটা মোটামুটি স্ট্রং থাকে এবং তারা এআই এর ল্যান্ডস্কেপটা বুঝে যে কীভাবে এআই দিয়ে কাজটা করায় নিতে হবে, তখন কিন্তু তাদের জন্যও মানে আমরা যেটাকে জুনিয়র মিড লেভেল সিনিয়র এরকমভাবে ইয়েটা করি, হয়তো স্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একজন জুনিয়র জয়েন করে সে এই যুগে যারা মিড লেভেলের কাজ করতো সেই লেভেলের কাজটা করতে পারবে, কিন্তু ওই কাজগুলো তো থাকবে। সো যারা ওইটাকে অ্যাডপ্ট করবে এবং ওইটাকে ইউজ করতে পারবে, তারা দেখা যাবে যে এরকম সিনিয়র যারা আছে যারা অ্যাডপ্ট করবে না তাদেরকেও রিপ্লেস করে দিবে। সো জুনিয়রদের জন্য বা নতুন যারা আসবে তাদের জন্য একটা, সিনিয়রদের জন্য কিছু থ্রেট আছে আর কি এখন। অবভিয়াসলি সিনিয়রদের জন্য থ্রেটটা বেশি থাকে। নর্মালি যে কোনো চেঞ্জ আসলেই দেখা যায় যে কিছু মানুষ থাকে যে ওইটাকে অ্যাডপ্ট করতে চায় না। ফর এক্সাম্পল গিটের যে ইউজেজ, আমরা যারা কোডিং করি আমরা এখন গিটহাব ইউজ করি। সো বাংলাদেশে এখনের পরিস্থিতি জানি না, 5-6 বছর আগেও এমন অনেক কোম্পানি ছিল যারা গিট ইউজ করতো না, পেন ড্রাইভ দিয়ে কোড আদান প্রদান করতো। ঠিক আছে, তো এইরকম রেজিস্ট্যান্স বিভিন্ন জায়গাতেই বিভিন্ন বয়সের মানুষের ভিতরে, বিশেষ করে সিনিয়রদের ভিতরে দেখা যায়। সো সবার জন্য অপরচুনিটি আছে অ্যাকচুয়ালি। তবে একটা বিষয়, মানে যদি ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকে দেখি, কাজ কিছু মানে তাড়াতাড়ি হবার কারণে, ধরেন 3 মাসের কাজ যদি 1 মাসে হয়ে যায়, তাহলে কাজ কিছু কমবে, এটা ফ্যাক্ট। ফর এক্সাম্পল আমরা যদি একটা পিওসি প্রুফ অফ কনসেপ্ট একটা বা ডেমো আগে বানাইতাম 7 দিনে, সেটা 1 দিনে। সো 1 দিনে বানিয়ে দিলে কিন্তু দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে ক্লায়েন্ট আরেকটা বলবো না, ঠিক আছে আরেকটা পিওসি বানাও, ওর আসলে একটাই পিওসি দরকার। সো ওভারঅল এটার অনেকটা বলা যায় মানে প্রাইস ইনইলাস্টিক, যেহেতু 7 দিনের বিল আসলে 1 দিনে চলে আসবে, কস্টও কমে যাবে, সেম কস্টে বেশি ডেলিভারি করা যাবে। ফর এক্সাম্পল একটা সাস কোম্পানি বা বাংলাদেশের সাপোর্ট ডেস্ক একটা কোম্পানি যারা বিভিন্ন সাপোর্ট দেয়, নাকি কমপ্লেক্স হয়ে গেল উদাহরণটা, আর একটু সহজ উদাহরণ দিই। বিকাশ ফর এক্সাম্পল, বিকাশের যে প্ল্যাটফর্ম, হ্যাঁ,
বিকাশের প্ল্যাটফর্ম ফর এক্সাম্পল এখন যে মোবাইল অ্যাপটা, হ্যাঁ, এটা তো ফ্লাটারে করা, আলিবাবার সাথে, ওদের সাথে বিভিন্ন কোলাবোরেশনে, বেশ কমপ্লেক্স একটা অ্যাপ, অনেক কিছু আছে এখানে। এই অ্যাপটা আগে যে টাইম লাগতো, এআই থাকার ফলে অবভিয়াসলি এর মধ্যে কম টাইম লাগবে। কিন্তু বিকাশের যে প্যারেন্ট কোম্পানি, ওরা কি আরেকটা বিকাশ অ্যাপ বানাবে না অবভিয়াসলি। সো কাজ কিন্তু কমে যাবে। হ্যাঁ, ইকোনমিক্সের পার্সপেক্টিভ থেকে দেখলে কাজ কমবে, সেই ক্ষেত্রে কিছু জব যাবে, দিস ইজ ফ্যাক্ট। টিম ছোট করে ফেলবে আর কি। হ্যাঁ, টিম ছোট করবে, বাট অন্যান্য জিনিসও হয়তো বা এআই থাকার কারণে যেসব রোড ব্লক ছিল, হ্যাঁ, সেগুলো নতুন নতুন অপরচুনিটি তৈরি হবে। যে আগে মানুষ যেই টেকনোলজিক্যাল ব্যারিয়ারের কারণে মানুষ আগে চিন্তা করে নাই, সেগুলি এখন হয়ে যাবে। এখন আমরা এই সময়টাতে মানে যেসব টেকনোলজির প্রতি এক্সপোজড, অরিজিনালি কিন্তু টেকনোলজি আরও অনেক ফরওয়ার্ড। আমি দুইটা এক্সাম্পল দিতে পারি। একটা হচ্ছে, এটা প্রবাবলি আমি 2007-08 দিকে একটা বিবিসি রিপোর্ট দেখি, যে তখন আমেরিকান কোন কোম্পানি একটা ল্যাপটপ তৈরি করছে যেটা 2 মাস চলবে ব্যাটারি টানা। সেই 2 মাসের ব্যাটারি আমরা এখনও জানি না, এখন হায়েস্ট ব্যাটারি কত, 17-18 ঘন্টা ম্যাকবুক এয়ার। কিন্তু সেগুলি আসলে ইউজ হবে ওয়ারফিল্ডে, মানে মিলিটারিদের জন্য। হ্যাঁ, আজ থেকে প্রায় কত 18 বছর আগের কথা, 17-18 বছর আগের কথা। সে এগুলি আসে কিন্তু পৃথিবীতে। তারপর এটা আরেকটা ঘটনা, এটা হলো 2015-16 বা সিমিলার টাইমে হবে। এমআইটিতে একটা মেয়ে, সে একটা চার্জিং টেকনোলজি বের করলো যে মোবাইল 30 সেকেন্ডে ফুল চার্জ হয়ে যাবে। এটা একটা এক্সপোতে সে প্রেজেন্ট করছে তার প্রজেক্টটা। সাথে সাথে সেই মেয়েকে গুগল জব দিয়ে নিয়েছে, এখন হাওয়া। লাস্ট 10 বছর ধরে এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। হয়তো বা এই টেকনোলজি এক্সিস্ট করে, বাট এটা আমাদের জেনারেল পাবলিককে দেওয়া হবে না, দেওয়া হবে মিলিটারিতে। হ্যাঁ, সো আমাদের এই এআই আসার পর যে এমন অনেক রোড ব্লক সরে গেছে, যেগুলো আগে চিন্তা করতে এই এত ম্যাসিভ ডাটা এটা করা পসিবল না, মানুষ নতুন করে আবার চিন্তা করা শুরু করবে যে এটা তো পসিবল। সো ওভারঅল এখনকার যে এক্সিস্টিং কাজগুলো, এই ধরনের কাজ কমে গিয়ে কিছুদিন জব টপ কমবে, বাট অ্যাট দ্য সেম টাইম মানুষের নতুন অনেক নতুন কাজ সৃষ্টি হবে আর কি, নিডের ধরনটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন কাজ আসবে। আল্লাহ তো আসলে মানুষকে না খায় রাখবেন না, অবশ্যই যে রিজিক কোনো না কোনো থেকে আসবে। হয়তো আইটিতে একটু রিজিক কমতেই পারে, বাট আমার কাছে এটাই মনে হয় আর কি, যে ইমিনেন্ট মানে এই আসার পর যে আমরা কিছুটা এফেক্টেড, আমার কাছে মনে হয় যে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, এর মধ্যে কিছু জব টপ লস হতে পারে, বাট ওভারঅল একেবারে আইটি ইন্ডাস্ট্রিতে ধস নেমে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। না, আমরা তো আসলে আইটি বুমের মধ্যেই আছি, মানে এটা এক্সপান্ডিং সবসময়। আর এটাতে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা অনেক সম্ভাবনা একটা ফিল্ড, যেটা মানে কোনো একটা বড় ফ্যাক্টরি সেট আপ করা বা একদম মানে সূক্ষ্ম লেভেলের কোনো মানে ডিভাইস নিয়ে কাজ করা, এগুলো আমাদের দেশে সেট আপ করা, জিনিসপত্র নিয়ে আসা কঠিন। কিন্তু ওই মানে আইটি ফিল্ড যেটা, এটা হচ্ছে আপনার কাছে ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে, শেষ। মানে আপনার যেই বেনিফিট দেখা যাবে যে যেই ছেলেটা সিঙ্গাপুরে বসে বা ইউএসএ তে বসে কাজ করতেছে, একই বেনিফিট। তো এটা আমাদের জন্য একটা সম্ভাবনাময় একটা বিষয়, আমাদের দেশের ট্যালেন্টগুলোকে কাজে লাগানোর। আর মিলিটারি যেটা বললেন আর কি, এটা মানে অনেক সময় মানে এটা একটা মিথের মতো প্রচলিত আছে, যে যেটা মানে মিলিটারিতে আসে ওরা কাজটা শেষ করে এর 2-3 ধাপ উপরে চলে যায়, পরে ওই প্রথম ধাপটা জনগণের মধ্যে ছেড়ে দেয়। এটা মানে ম্যাপসের মধ্যে আমরা শুনছি যে ম্যাপস শুরুতে তাদের জন্য বিল্ড করা হয়েছে, মানে সব ইউসেজ শেষ জিপিএস, তারপরে মানে আরো অনেক অ্যাডভান্স স্টেজে তারা চলে গেছে, তারপরে ঠিক আছে এবার তাহলে পাবলিক তোমার ম্যাপস ইউজ করো। যেমন স্যাটেলাইট, আপনি কিন্তু এখন টাকা দিয়ে যে আমাদের এই গণভ্যুত্থানের সময় আপনারা দেখছেন হয়তো বা শাফকাত রব্বি অনেক ওনার পোস্ট ছিল যে 2-1 জন মিলে স্যাটেলাইট ভাড়া করছে, যে ওই ইয়ের সময় সম্ভবত 5ই আগস্টে গণভবনের উপরে স্যাটেলাইট নজরদারি করবে, $3,500 চাইছে একটা কোম্পানি। সো এটা এখন মানুষের হাতের মধ্যে, যে এই যে চিন্তা করা যে একরকম একটা ওয়ার সিচুয়েশন, যে পার্সোনালি 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা দিয়েও একদিন গণভবনের উপর নজরদারি করা যাবে স্যাটেলাইট থেকে। এই যেটা অপশন ওপেন হইলো না, সেটাতে বিজনেস ওপেন হইলো। আগে যেটা শুধু মিলিটারিতে ছিল, এই যেমন এখন স্পেস ট্রাভেল ফর এক্সাম্পল, এই ভার্জিন গ্যালাকটিক, তারা মানুষকে স্পেস দিয়ে ঘোরাইতে নিয়ে আসবে। আগে যেটা ছিল না, আগে শুধু সরকার, আমেরিকা, নাসা অথবা রাশিয়া করতো। সো এই টেকনোলজি আস্তে আস্তে মানে মিলিটারিদের কাছ থেকে আমাদের আসার ফলে, আমাদের ওপেন হওয়ার ফলে আরও কিছু অপরচুনিটি চলে আসবে। এই যে আমরা মানে আগের যদি ট্রানজিশনগুলো দেখি, যেমন একসময় টাইপরাইটার ছিল, টাইপরাইটার থেকে যখন এমএস ওয়ার্ড আসলো টাইপিং এর জন্য, নতুন নতুন অনেক ধরনের কাজ সৃষ্টি হয়েছে। কিন্তু ওই যে আগে টাইপরাইটারদের যারা অ্যাডপ্ট করতে পারেনি, তারা মানে অবসলিউট হয়ে গেছে। হ্যাঁ, ওই দলিল লেখক সমিতি আছে বাংলাদেশে, তারা একবার দেখলাম যে করছে, কি বলে, এই প্রতিবাদ সভা, তাদের জব টপ চলে যেতেছে। বিশাল এখনো আছে দলিল লেখক সমিতি বা একটা।
যাই হোক, এই যে একসময় যে ভাই যেটা বললেন, একসময় আসবে যে টাইপও করবে না মানুষজন, খালি ভয়েসে বলবে আর মানে অ্যাকুরেট টাইপিং হবে ভয়েসে। মানে একটা সময় পর্যন্ত, এখন আমি যেটা লক্ষ্য করতেছি যে একটা সময় পর্যন্ত যে ভয়েস বলতাম সে মাঝে মধ্যে উল্টাপাল্টা বুঝতো, এখন বিভিন্ন অ্যাকসেন্টে বাংলা ইংরেজি সে মানে মোটামুটি অ্যাকুরেট বুঝে, মানে কোনো কিছুই মানে ছাড়ে না আর কি এই ধরনের। আবার এআই প্রম্পটের মধ্যে সে মাঝে মধ্যে সামারাইজও করে নেয়, আমি বলছি লম্বা কথা, সে এটা বুঝে সামারাইজ করে প্রম্পট লিখে ফেলে। আচ্ছা ভাই, আরেকটা কথা শোনা যায় বা রিসেন্টলি একটা পডকাস্টে শুনতেছিলাম, একজন প্রশ্ন করছে যে এআই কি মানুষকে আউট স্মার্ট করে মানুষের উপর কন্ট্রোল নিয়ে ফেলতে পারবে কিনা, বা এরকমও শোনা যায় যে এআই কি ফিউচার দাজ্জাল হতে যাচ্ছে কিনা বা দাজ্জাল রূপে আবির্ভূত হবে কিনা। তো জিনিসটা যদিও ফানি, বাট মানে এই ধরনের বিষয়ের কোনো গ্রাউন্ড আছে কিনা যে এআই মানুষ থেকে স্মার্ট হয়ে যাবে, মানুষকে কন্ট্রোল করা শুরু করবে, এই ধরনের কিছু? মাহবুব ভাই। হ্যাঁ, এটা আমার একটা ফানি উত্তর আছে আসলে। আমার এক এক্স কলিগ, সে বলছিল যে দাজ্জাল আসলে, যেহেতু এখন আসে নাই, অবভিয়াসলি সামনে আসবে, মানে অতদিনে টেকনোলজিক্যাল আরও অনেক ইনোভেশন হবে, দাজ্জাল টেকনোলজিক্যালি অনেক মানে পাওয়ারফুল হবে। ফর এক্সাম্পল, আপনার যদি হলোগ্রাম ফেক অ্যাডভান্সমেন্ট যদি খেয়াল করে থাকেন, এই যে CES নামে একটা মেলা হয় আমেরিকায়, সো এখানে হলোগ্রাফিক ডিসপ্লে এগুলোর উপরে বিভিন্ন দেখায়। সো এখন এই মুহূর্তে আর কি 2025-এর যে CES মেলাটা হইলো আমেরিকা, এখানে কয়েকটা কোম্পানি হোলোগ্রাফিক যেটা দিচ্ছে, যে দূরে একটা লোক প্রেজেন্টেশন করতেছে, সামনে একটা এই উইন্ডোর মতো আর কি, দরজার মতো অবিকল একটা মানুষ কথা বলতেছে একেবারে সামনে, ফুললি রিয়েল টাইমে। সো এই জিনিসটা ধরেন পোর্টেবল হয়ে গেল। ফর এক্সাম্পল, এই যে হোলোগ্রাফিক প্রজেকশন পোর্টেবল, একটা মেশিন থেকে, ছোট মেশিন থেকে পোর্টেবল করা গেল, বা মোবাইল থেকে প্রজেকশন করা গেল, বা মোবাইল ডিভাইসের মধ্যে। সুতরাং দাজ্জালের যে একটা ফিতনা ছিল যে মানুষ তার দাদাকে দেখা যাবে, মৃত দাদা বা বাবা, হ্যাঁ, তাকে দেখে কথা বলবে। এখন যদি এই মানে থিওরিটিক্যাল যদি চিন্তা করেন যে এখন সবার ফটো অলমোস্ট ইন্টারনেট আর্কাইভড আছে, তাই না? এখন থেকে আরও যদি 50 বছর হয়, যে সবার ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে, সবার, ইচ অ্যান্ড এভরি ওয়ান, এবং মাল্টিপল ফটো যাকে রিক্রিয়েট করা যায়। সো দাজ্জাল যদি এরকম টেকনোলজিক্যালি হাইলি মানে ক্যাপেবল থাকে, বা তার টেকনোলজি তার আয়ত্তে থাকে, সে একটা তার বাবা বা দাদার হোলোগ্রাফিক প্রজেকশন দিয়ে এই যে রিয়েল টাইমে কথা বলে দেখলো যে এই হচ্ছে আর কি বিধাতা, হ্যাঁ, তাকে সিজদা করো। কতজন মানুষ, যাদের মানুষের আইকিউ অনেক কম বা সে ইসলামিক জ্ঞান কম, কতজন মানুষ এটা রেজিস্ট করতে পারবে? একটা রিয়েল মানুষ দাঁড়ায় তার সামনে কথা বলতেছে, হ্যাঁ, রিয়েল মানুষ, অলমোস্ট রিয়েল। এবং এটা এমন না যে অন্ধকারের মধ্যে প্রজেকশন, লাইটের মধ্যে। আপনার CSML দেখতে পারেন বা সার্চ দিতে পারেন যে হোলোগ্রাফিক প্রজেকশন ইউটিউবে, দেখবেন যে ফিতনাটা ইজ রিয়েল। মানে একটা রিয়েল সাইজ মানুষ ওই দূরে প্রেজেন্ট করতেছে, এবং সামনে এক্স্যাক্টলি সেম প্রজেকশন মানুষ দেখাচ্ছে। সো এই মানে এআই দাজ্জাল এই ব্যাপারটা এরকম মানে সরাসরি না বললেও, দাজ্জাল এআইয়ের জন্য দাজ্জালের ফিতনা উইল বি রিয়েলি রিয়েলি বিগ, মানে ইরেজিস্টিবল একটা ফিতনা হতে পারে। মানে এটা মানে তার একটা পাওয়ারফুল টুল হতে পারে, খুবই পাওয়ারফুল টুল হতে পারে মানুষকেই করা। কারণ এই যে এআই যদি মিসইউজের কথা, মানে হয়তো প্রসঙ্গ আসে নাই, মিসইউজের কথা বলে অলরেডি অনেক মিসইউজ করা শুরু করছে। যেমন হঠাৎ করে কয়েকদিন আগে আমার আম্মা একটু হাঁটু ব্যথা আছে, সো দেখাইলো কি যে এই দেখ একটা ওষুধ দেবী চিঠি আবিষ্কার করা, দেবী চিঠি বাংলায় কথা বলতেছে। এখন তো যে দেবী চিঠির যদি আপনি করেন, চেহারা টেহারা দিয়ে দেন মডেলের মধ্যে এবং ভয়েস দিয়ে দিই, দেবী চিঠিরই ভয়েস, সেটা বাংলা করা খুব সহজ। সো দেবী চিঠি আসলে দেখলাম, হ্যাঁ, দেবী চিঠি বাংলা একটা কথা বলতেছে, এই ওষুধ রেকমেন্ড করতেছে। আমি ফার্স্টে বুঝে গেলাম যে দেবী চিঠি আমি জীবনে ইংলিশ ছাড়া কথা বলতে দেখি নাই, সে বাংলা তো এই মানে অ্যাকসেন্ট ফ্লুয়েন্টে কথা বলার কথাই না, হ্যাঁ, কলকাতার অ্যাকসেন্টে কথা বলতেছে। সে তো হার্ট স্পেশালিস্ট, হ্যাঁ, হার্ট স্পেশালিস্ট, কেন হাঁটুর ব্যথাই করবে? বাট যেহেতু দেবী চিঠির একটা ভালো প্রোফাইল আছে, মাই সোল্ড, কারণ তার তো এত কিছু চিন্তা করার দরকার নাই। মোরওভার সাথে ওরা আবার পিছনে ইনসেটে মানে স্ক্রিনের অর্ধেকে দেখাইতেছে যে একজন নিউজ প্রেজেন্ট করতেছে বাংলাদেশে, NTVর একজন, যাকে আবার আমরা চিনি, সে আবার সেম ওষুধের কথাই বলতেছে এবং সিঙ্ক এই ওষুধের গুণগান গেয়ে যে এই ওষুধটা দেবী চিঠি রেকমেন্ড করছে, এটা নিউজে দিচ্ছে। সো মানুষের এটাকে অবিশ্বাস করা পসিবল যারা অত বেশি চিন্তা করে না, বা বয়স্ক মানুষ। এইটা হলো ফিতনা। সামনে মোর আর আমাদের এরপরে হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানিতে নাকি কেউ কারো বিশ্বাস করতো না, বাপ ছেলে কেনা আছে, ভাই কেনা, মানে অবিশ্বাসের মাত্রা অনেক বেশি হয়ে গেছিল। সামনে সব কিছু হবে যে ডু নট বিলিভ এনিথিং ইউ সি। আগে ছিল যে বিলিভ হাফ অফ হোয়াট ইউ সি,
অ্যান্ড ডোন্ট বিলিভ এনিথিং হোয়াট ইউ হিয়ার। সামনে হবে যে কিচ্ছুই বিশ্বাস করা যায় না। বিশ্বাস করা হ্যাঁ, যে মোবাইল এটা আসলে এটা বাদ, এটা মানে আমাদের অ্যাগনি অনেক মানে বাইরে যাবে আর কি, প্যারানোয়া। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমাদের ভেরিফিকেশন করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা বিশাল ফিতনা। তোমার যদি কারো কোনো ইনপুট থাকে সিমিলার। হ্যাঁ, ওই তো মানে দাজ্জালের কথা যখন হয়, দাজ্জালের আমরা তো জানি দাজ্জালের মূল ইয়েটা হবে ডিসেপশন। সো ডিসেপশনের কথা যখন আসে আমরা দেখি যে মানে অলরেডি মিডিয়াতে তো ফ্লাডেড এআই জেনারেটেড ইমেজ, কন্টেন্ট, ভিডিও। ইভেন রিসেন্টলি যেটা বেশি দেখলাম যে যুদ্ধের বিভিন্ন ফুটেজ, পরে শুনলাম যেগুলো গেমের ফুটেজ বা ডক্টরেট করা ফুটেজ। বোঝার উপায় নাই যে আসলে কি যুদ্ধের ফুটেজ নাকি মানে অ্যাকচুয়াল যুদ্ধের ফুটেজ নাকি থেকে দিয়ে দিছে। হ্যাঁ, কারণ আমরা তো ওইভাবে যুদ্ধ দেখি না যে যুদ্ধে আসলে একটা ফাইটার জেট উড়ে এসে মিসাইল ইয়ে করলে বা আকাশে একটা ডগ ফাইট হলে দুইটা ফাইটার পাইলে জেটের ভিতরে কি হবে, ওগুলো তো আমরা ওইভাবে ভালো মতো দেখি। পাকিস্তান ইন্ডিয়ার ইস্যুটা নিয়ে হ্যাঁ এরকম অনেককে দেখলাম, অনেকে এরকম শেয়ার দিছে। আমার এগুলো তো ইয়ে হয়, আমি ইভেন একটা দেখে আমার মনে হলো যে আচ্ছা এটা কি সত্যি নাকি। আমি আমার ফ্রেন্ডদের একটা গ্রুপে শেয়ার করলাম যে এটা কি। তো ওখানে ওরা আমাকে একটু হাসাহাসি করলো। আমি বললাম যাক, বন্ধু বান্ধবের কাছে ইয়ে হইলাম, পাবলিকলি তো পোস্ট করিনি। তো পাবলিকলি কিন্তু অনেকে পোস্ট করতেছে যে ফেক ভিডিও বুঝতে পারতেছে না কিন্তু পোস্ট করে ফেলতেছে। তো এটা এখনই হচ্ছে এবং মোটামুটি যাদেরকে আমরা মনে করি যে চিন্তা ভাবনা করে কাজকর্ম করবে বা বিচার বিশ্লেষণ করে একটা জিনিস করবে, তারাও বিভিন্ন সময় ইয়ে হচ্ছে। কারণ মানুষের তো সবসময় একরকম মানে একরকম অ্যাওয়ারনেস বা অ্যালার্ট থাকে না যে আসলে জিনিসটাকে অ্যানালাইজ করে তারপরে ইউজ করি। ভাই যেটা বললেন ওই যে হলোগ্রাফিক ইয়া থেকে যেটা বললেন যে মানুষ এক সময় হতে পারে যে দাজ্জাল এগুলোকে ইউজ করবে বা এইরকম একটা ইয়ে তৈরি হবে যে ইবাদত করার মতো, সেজদা করার মতো বিষয় হয়ে যেতে পারে। এত দূরে যাওয়া লাগবে না, বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা অলরেডি হয়ে গেছে। বঙ্গবন্ধুর যে লেজার শো দেখায়, ওখানে ফুল টুল মারছে, কি দেখা গেছে কিছুই বোঝা যায় না, কিন্তু করছে কাইন্ড অফ এরকম একটা কাজ কিন্তু করে ফেলছে অলরেডি। সো কালেকটিভলি মানুষের ইন্টেলিজেন্সের উপরে ভরসা করা খুব ডিফিকাল্ট। সো এরকম মানুষ অলওয়েজই থাকবে যারা বিভিন্ন জিনিস যারা মানে ডিসিভড হবে। সো অবভিয়াসলি এটা একটা মানে দাজ্জাল আসার আগেই এখনই এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের সবার জন্যই, যে মানে অ্যাকচুয়াল ফ্যাক্ট এবং ফিকশনকে আলাদা করা বা করার ক্যাপাবিলিটি আরও ডেভেলপ করা। আর এই টেকনোলজিগুলো মিসইউজের ক্ষেত্রে যাদের ক্রিমিনাল মাইন্ডেড আসলে এটা ভালো মতো ইউজ হবে না। ফর এক্সাম্পল, এই 7ই অক্টোবর পরে যুদ্ধ শুরু হলো, তার শুরুর দিকে ইসরায়েলে তো এমনি অনেক মিথ্যা কথা বলে, জুইশরা মানে সারাক্ষণ মিথ্যা কথা বলে। সো ওরা যে প্রোপাগান্ডা, ওদের তো ফুল সেট আপ দেখাইছে আসলে একটা ফুল বিশাল একটা নিউজ রুমের মতো কয়েকশো লোক মানে একেবারে ফুল টাইম কাজ করে প্রোপাগান্ডা। সো একটা ওরা তখন এই এআই মাত্র ভালো মতো আসছে আর কি, জেনারেটেড এআই। সো প্রথম দিকে ওরা একটা ইমেজ পাবলিশ করে যে খালেদ মিশাল, তখন ওই যে হামাসের আরেক নেতা বা এক্স প্রধান ছিল, খালেদ মিশাল ওই সময় টেবিল টেনিস খেলতেছে, যে তোমরা যুদ্ধ করে এখানে মারা যেতেছো, হ্যাঁ, আর ওদিকে তোমাদের নেতা কাতারে টেবিল টেনিস খেলতেছে। এবং অনেকে বিশ্বাস করছে, আমি তো টুইটারে খুব তখন রেগুলার ছিলাম, অনেকে বিশ্বাস করছে এবং অনেকে রিটুইট করছে, অনেক মুসলিম রিটুইট করছে যে কি একটা অবস্থা, কি করতেছে হায়ম্মা টাইপের। ওটা নিয়ে একটা ইস্যু হয়েছিল যে ওই কোনো অনেকগুলো ছবি জেনারেট করছে, তো একটার ভিতরে আঙ্গুল ম্যাচ করতেছিল না। আরো কিছুদিন আগের কথা, তো তখন এই এটা হতো না যে আঙ্গুল মনে হয় 6টা বা একটার উপরে একটা দেখা যাচ্ছে এরকম। কিন্তু এই যে এই পরিমাণ যে তার আঙ্গুলও দেখতে হবে, হ্যাঁ, চেক করতে হবে যেটা রিয়েল কিনা, এইটা দরকার নাই। ও দেখবে সে খেলতেছে দূর থেকে, আচ্ছা এটা কয়জনই বা দেখবে, এটা মানুষের মাথায় আসবে। সো এই ফিতনাটা আছে। এই জন্য বললাম যে কদিন পরে এমন হবে যে কোনো কিছু বিশ্বাস, আমাদের এটা তাশকিল করতে হবে সবাইকে, যে কোনো ছবি বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, এই যে এখন এআই কোম্পানিগুলো ইনফ্যাক্ট উল্টা বানাইতেছে এআই ডিটেক্টর। হ্যাঁ হ্যাঁ। সো এআই কোম্পানির জেনারেটিভ এআইতে ওদের সম্ভবত একটা মানে ছিল আর কি, অ্যাগ্রিমেন্ট ছিল যে জেনারেটেড এআই এর মধ্যে কোনো একটা জিনিস রেখে দিতে হবে সো দ্যাট এটা ইজিলি বোঝা যায় এটা জেনারেটেড। বাট এই স্ট্যান্ডার্ড তো ফলো করা হয় না। হ্যাঁ, এখন যে আপনি যদি গুগলের লাস্ট টুলটা যদি দেখেন VO3, যে এক্সট্রিমলি হাই কোয়ালিটি ভিডিও বানায় এবং এটা অবিশ্বাস করার কিছু নাই। সেটাই। আর মানে এগ্রিমেন্ট, ধরেন কিছু বড় কোম্পানি এগ্রিমেন্টে সাইন করলো বা তারা ওইভাবেই কাজ করলো, কিন্তু মানে যেটা বললেন যে ক্রিমিনাল মাইন্ডের লোকজন, তারা তাদের হাতে টেকনোলজি আছে, হ্যাঁ, এটা ওপেন সোর্স, নিজেরা বানিয়ে নেবে। হ্যাঁ, তারা নিজেরা একটা বানিয়ে নেবে, তারা এইসব ধারবে না। এটাই আর কি, অনেক মিসইউজ হইতে পারে। আর এমনিতে এমনি ইউজারদের, আমাদের অডিয়েন্সদের বলতেছে যে দাজ্জালের বিষয়টা এটা ধর্মীয় মানে আকীদার একটা বিষয়। এখান থেকে যদি কোনো সিদ্ধান্তমূলক কথা বা কোনো বিশ্বাসে আসতে হয়, এক্ষেত্রে আমরা স্কলারদের এবং কোরআন সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত যে বিষয়গুলো, এগুলো আমাদের আকীদার অংশ হবে। আমরা যেটা বলতেছি আমাদের ফিউচার যে ফিতনাগুলা, এটার সাথে এটা রিলেট করার চেষ্টা করতেছি। এমনিতে মিসইউজ বা এই বিষয়ে যেহেতু কথা চলে আসছে,
মানে ভাই যেটা বললেন যে লিপসিংও মিলে যাচ্ছে। রিসেন্টলি আমি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও দেখলাম যে সে ইসরায়েলকে খুব ধুয়ে দিচ্ছে, মানে ইসরায়েল খুব খারাপ কাজ করছে, এই করছে সেই করছে, তার একটা ইন্টারভিউ, এবং এটা রিয়েল ভিডিও, কোনো ইয়া নেই, মানে এর মধ্যে কোনো জেনারেটেড কিছু নেই, কিন্তু ভয়েসটা জেনারেট করা, তার ভয়েসটা অ্যাভেলেবল, একবারে হুবহু তার অ্যাকসেন্টে বলে দিয়েছে। হ্যাঁ, তো এই যে এগুলা মানুষজন শেয়ার দিচ্ছে না, অবশেষে ট্রাম্পের পদজয় হইলো, হ্যাঁ, ইসরায়েল যে খারাপ এটা এখন ট্রাম্পও বুঝতেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো মানে কয়জন মানে এই পর্যন্ত যাচাই করবে? এই যে যেটা বললেন যে মানে কোনো কিছু এখন আর বিশ্বাসযোগ্য থাকতেছে না। এখান থেকে যেটা এই এই আমার ইসলামের পার্সপেক্টিভটা চলে আসে, যে ইসলামে নর্মালি সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ভিডিও এভিডেন্স কিন্তু গ্রহণযোগ্য হয় না। হ্যাঁ, তো এতদিন মানুষজন প্রশ্ন করতো যে কেন ভিডিও এভিডেন্স কত সুন্দর একটা বিষয় এটার, এছাড়া ওই সাক্ষ্য এগুলো তো মানে অনেক দূরবর্তী বিষয়, ভিডিও থাকলে তো দেখিয়ে দিচ্ছে আরে সে এই লোককে মারতেছে। হ্যাঁ, কিন্তু এখন এই যুগে এসে বোঝা গেল যে আসলে নাথিং ইজ আসলে রিয়েল, মানে ভিডিও এভিডেন্স গ্রহণযোগ্য না, এর মানে প্রমাণটা যুগ এসে দিয়ে গেল। হ্যাঁ, আমরাও বেশ খুব হইলাম না, ডিসঅ্যাপয়েন্টেড হইলাম যে বিশ্বজিৎকে যখন কোপায় মারা হইলো আর কি, যে ভিডিও আছে, তারপরও কেন আদালতে এত উল্টাপাল্টা করতে হবে। অবশ্য তখন ডিফারেন্ট ছিল, তো সিচুয়েশন ডিফারেন্ট, এমনি নরমাল আদালতে হয়তো তারা গ্রহণ করে, মানে ইসলামী হ্যাঁ মানে ক্ষেত্রে, ইসলামিক ক্ষেত্রেও হয়তো ওই এভিডেন্স হিসেবে গ্রহণ করতো না। হ্যাঁ, এভিডেন্স হিসেবে গ্রহণ করতো না আর কি। তো এটাই মিসইউজের ক্ষেত্রে, মানে একটা তো হচ্ছে যে আপনি যেটা বলেন ডিজিটাল ফুটপ্রিন্ট, ছবি সবার আছে, মানে নারী পুরুষ, এবং মানে এটা সেফটির এক মানে ব্যারিয়ার অতিক্রম করে গেছে। মানে এখন এমনও দেখা যাচ্ছে অ্যাড আসে, আসলে এটা মানে অস্বীকার করা গেছে না, এমন একটা নারী পুরুষের নর্মাল ছবি, সে দেখাচ্ছে সে একটা অ্যাপ বা কোনো কিছু প্রমোট করতেছে, একটা মেয়ে একটা ছেলের ছবি, তাদের অ্যাপ ইনস্টল করে ছবি দুটো আপলোড দিব, তারা এই দুইটাকে একটা মানে কিসিং ভিডিও বানায় দিবে, একদম নর্মাল। এখন মানে একটা মেয়ে যখন একটা ছবি আপলোড দিবে, সে কিভাবে শিওর থাকতে পারে যে এই ছবিটা নিয়ে কেউ একজন এরকম একটা ভিডিও বানাবে না? হ্যাঁ, তো এখান থেকে আসলে ওই যেটা যে ইসলামের সলিউশনটা, এই ছবি তোলা, ছবি আপলোড দেওয়া, হ্যাঁ, এবং নারীর পর্দার বিষয়টা, এটা যে কত জরুরি, হ্যাঁ, এটা যে কত জায়গায় মিসইউজ হইতে পারে। আগে এক ধরনের মিসইউজ হইতো, ফটোশপ বা ইলাস্ট্রেটর সামথিং বিভিন্ন জিনিস দিয়ে ম্যানিপুলেট করে দিত, তাও এটা অনেক মানে এটা ছিল এক্সপার্টদের কাজ, এখন প্রম্পটলি হয়ে যাচ্ছে। তো এটা মনে হয় মিসইউজ সামনে বিশাল ব্যাপক আকার ধারণ করবে। এই আমরা রিসেন্টলি তো দেখলাম যে কে যেন এই যে কি নাম, তাসনিম জারা, হ্যাঁ, এনসিপির, তার একটা ছবিকে মানে নর্মাল ছবিকে হাফ প্যান্ট পরায় কালবেলা না কারা একটা পাবলিশ করে দিছে, কালের কণ্ঠ, সরি, হ্যাঁ, সেরা মানে এমনভাবে পাবলিশ করছে, কারণ মানুষ ফার্স্টে দেখার পর এটার যে একটা ফলো আপ আসবে যে ওরা আসলে এটা ফেক কি যাচাই করবে না, সেগুলো দেখবেন। আসলে প্রথম আলো এই কাজটা করে, যে প্রথমে একটা মানে ইচ্ছাকৃত একটা খারাপ মানে মিসরিপ্রেজেন্টেশন দিবে, পরে মাফ চাবে। হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় টাইটেলে মানে অন্য কিছু বোঝা যায়, ভিতরে নিউজ দেখলে বোঝা যায় যে না এটা অনেকে দাবি করে, নেটিজেনরা এটা প্রকাশ করতেছে, ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমরা যাচাই করে দেখেছি বিষয়টা সত্য নয়। তো এই জিনিস সত্য না, তুমি তাহলে দিছো কেন? সো এখানে মানে যে কামিং ব্যাক টু দ্য কোশ্চেন, যে ছবি অরিজিনালি যদি তাসনিম জারা বা এই সাথে যে মেয়েটার যদি অরিজিনালি কোনো ছবি না থাকতো, এটা কিন্তু করতে পারতো না। সো ইসলামের উসুলন হইল আমরা বলি হোলিস্টিক অ্যাপ্রোচ, সব কিছু কভার করে। সো ইসলামের সব যুগের জন্য সব বিষয়ের জন্য সব কিছু কভার করে। সো আমরা যে ধর্মীয় অনুশাসন আর একটু স্ট্রিক্টলি মানার চেষ্টা করি, সো ফিতনা থেকে রিলেটিভলি বাঁচা যাবে ইনশাল্লাহ। এবং মেয়েদের অফকোর্স ছবি অনলাইনে দেওয়াই যাবে না এখন থেকে। হ্যাঁ, কে কি না করে কোনো ঠিক নাই। আপনি যেটা কথা বললেন যে দুইজনের ছবি দিয়ে বিভিন্ন অ্যাপ ট্যাপ আছে, এগুলি খুব, এবং যদি প্লে স্টোরে যান দেখবেন এই অ্যাপগুলোর ডিমান্ড অনেক হাই। হ্যাঁ, এবং আমাদের মুসলিমদের শত্রু তো রেডি হয়েছে আমাদের পাশের দেশে একটা আর অন্য জায়গায়। হ্যাঁ, সো এরা সব মুসলিম মেয়েদের এইসব ভিলিফাই করার জন্য সব রেডি আছে। সো মুসলিম মেয়েরা যারা যদি এই পডকাস্ট কেউ দেখে থাকে, কোনো ছবি আপলোড করবেন না। না, অবশ্যই আরও মানে মিসইউজের যেমন আরেকটা কনসার্ন ডিজিটাল ফুটপ্রিন্ট, এটা থেকে মনে আসলো যে প্রাইভেসি একটা কনসার্ন, যে এখন বলে মানে অনেকে বলে যে আমাদের কোনো ডাটাই আসলে আমাদের কাছে নাই আসলে, মানে সব মানে বড় কর্পোরেশনগুলোর হাতে, কিছু কিছু জায়গায় ছোট ছোট বিভিন্ন কোম্পানির হাতে চলে গেছে। তো প্রাইভেসিটা সামনে বড় কোনো কনসার্ন হতে যাবে কিনা। এখন আগে যেটা দেখা গেল এআই এর আগে আমাদের হয়তো লোকেশন মানে তারা জানতো এই সেই,
এখন যেটা হচ্ছে যে তারা আমাদের পার্সোনাল লেভেলে ঢুকে গেছে। এর সাথে আমি চ্যাট করতেছি, আমার ভালনারেবিলিটি শেয়ার করতেছি যে আমি এরকম ফিল করতেছি, এখন আমি কি করব। অথবা দেখা যাচ্ছে এমন সেন্সিটিভ টপিকে কথা বলতেছি, মনে করতেছি সে তো কোনো বিশ্বস্ত কোম্পানির বা কোনো একটা মেশিন, সে তো কারো কাছে প্রকাশ করার কথা না। হ্যাঁ, এই জন্য কিছু জিনিস শেয়ার করতেছি, নিজের প্ল্যান প্রোগ্রাম এরকম শেয়ার করতেছি বিভিন্ন জিনিস। তো এটা প্রাইভেসির সামনে কোনো কনসার্ন হবে কিনা, মানে প্রি এআই যুগ পোস্ট এআই যুগে? না, এটা এআই এর আগে থেকেও প্রাইভেসি কনসার্ন ছিল। এখানে আরেকটা ঘটনা বলতে পারি। এটা হলো 2016 সালে এক ছোট ভাই, সে মালয়েশিয়ায় পড়াশোনা করতো, এই মেশিন লার্নিং এটা বেশ হাইটেক। সো মালয়েশিয়া একটা কোম্পানি ছিল যারা বেসিক্যালি অ্যাডভার্টাইজিং কোম্পানি। ওদের কাছে এই ফেসবুকে সবাই প্রোফাইল ডাটা ছিল। বলছে ভাই আপনারা যা মনে করেন যে আপনাদের ডাটা আপনাদের কাছে মোটেই না, ফেসবুক সব ডাটা দিয়ে দেয় তাদের জন্যই করতে। সো ওই কোম্পানিটা যা করতো, তাদের ছিল ডিজিটাল বিলবোর্ড এবং রাস্তার বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো। এই ক্যামেরা লাগে ওই সামনে, বিলবোর্ডের সামনে কোনো যদি ব্যক্তি দাঁড়াইতো আর কি, এমনি হয়তো বা বাস স্ট্যান্ড বা যেখানে মানুষ কিছুক্ষণ দাঁড়ায় হয়তো বা, তার ছবি স্ক্যান করে তার প্রোফাইল দিয়ে তার প্রেফারেন্স দেখে তার জন্য স্পেসিফিক্যালি বিলবোর্ড অ্যাড দেখানো হতো। এটা 2016 সালের কথা। হি ওয়াজ পার্ট অফ দি কোম্পানি, আর 9 বছর আগের কথা। সো প্রাইভেসি বলতে আসলে কিছু নাই, আমাদের সব কিছু ওদের কাছে আছে। হ্যাঁ, মানে ইভেন মানে এটা বলার ইয়া যায়, ইভেন আপনি আপনার ওয়াইফের সাথে যা চ্যাট করতেছেন, এখানে যে কথা বলতেছেন, সবকিছু কোনো, ইনফ্যাক্ট এই অ্যাপগুলো তো ইভসড্রপিং করে, আপনারা জানেন। মানে এই ফেসবুক বা আপনারা যেসব কথাবার্তা বলবেন দেখবেন একটু পরে সেই অ্যাড আসছে। ইভেন আমাদের যে এক বড় ভাই আছে, বড় ভাই না আর কি, সফটওয়্যার ডেভেলপার, কানাডা থাকে, তার সাথে একবার তার ফ্রেন্ডের কথা হচ্ছিল নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে। হ্যাঁ, ভাগ্য গণনা, এমনি আর কি খোঁজ গল্প। একটু পরে ওই লোকাল এক অ্যাস্ট্রোলজার যে আসলে গণক, তার অ্যাড চলে আসছে কানাডান। এটা তো হাইলি আনলাইকলি না যে অ্যাস্ট্রোলজার কেন আসবে, মানে সিরিয়াস ব্রিচ অফ প্রাইভেসি। সো প্রাইভেসি অলরেডি ওপেন। সো এখন আমাদের আসলে লাইফস্টাইল, থট প্রসেস এগুলি চেঞ্জ করতে হবে, যে কোন কথা ডিভাইসের সামনে কথা বলা যাবে না, বা ওই যে আমরা ঘরে বিভিন্ন ডিভাইস রাখি, আলেক্সা অথবা গুগল অথবা স্মার্ট টিভি, অনেক আছে স্মার্ট টিভি যেটা ভয়েস কমান্ড দেয়। সো এগুলির ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। হ্যাঁ, না হয় প্রস্তুত যুগে চলে যেতে পারেন, প্রস্তুত যুগে লাইফস্টাইল, অথবা সচেতন হতে হবে। বাট আপনি প্রাইভেসি আরও রেস্ট্রিক্ট নিজে করতে পারবেন না, আপনার সব কিছু ওপেন। ইভেন আপনি নেটে শেয়ার করলেন না, আপনার গ্যালারিতে ছবি তোলা আছে, এই ছবিও সেফ না। এই ফেসবুক, আপনার কি মনে হয় যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এগুলি কেন অ্যাকার করছে? সব এগুলি একসাথেই করার জন্য। মানুষের ভয়েস, মানুষ টেক্সট, যদিও বলে এন্ড টু এন্ড এনক্রিপশন হোয়াটসঅ্যাপে, বাট ফেসবুক নিজে যদি সেই ডাটাগুলো দেয় অন্য কেউ, মানে মিডল ম্যান ইন দ্য মিডল, এটা খাওয়া দরকার নাই, তো নিজে শেয়ার করতে পারে না? ইউএসএ তো রিসেন্টলি ইউএস গভর্নমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল কাজে নিষিদ্ধ করছে। ইনফ্যাক্ট ইরানে এটা হয়েছে তো, যারা হোয়াটসঅ্যাপে আলাপ করতেছিল সময়, এই যুদ্ধের সময়, ইসরায়েল আর ইরান, হোয়াটসঅ্যাপ ওয়াজ ওয়ান অফ দি মেজর রিজনস যে তাদের বিভিন্ন লোকেশন এগুলি সব ব্রিচ হয়েছে। পরে ইরান গভর্নমেন্ট হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে আর কি, সরকার থেকে। ওই তখন এটা একটা জিনিস বোঝা যায়, মানে চায়না কেন এই টোটাল এই টেকনোলজির ধার দিয়ে হাঁটে নেই। হ্যাঁ, ওই গুগল ম্যাপস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মানে পুরো এই ইকোসিস্টেম থেকে সরে গেছে। কিন্তু এটা ম্যাসিভলি এটা করা পসিবল না আসলে। মানে যেমন ওদের বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে, এই হুয়াওয়ে, ওদের নিজস্ব অপারেটিং সিস্টেম আছে। তো আপনি কয়জনকে বলবেন? যেটা বলা যেতে পারে যে লাইফস্টাইল চেঞ্জ করা, প্রাইভেসি, এগুলি সতর্ক থাকা। হ্যাঁ, কারণ ডিভাইস নিয়ে মানুষ যারা অত বেশি কনসার্ন না, সে বলে আমি এমন কি করি যে আমার প্রাইভেসি কিছু না, সে ওপেন থাকে। অনেকে আমি তো তেমন ইম্পর্টেন্ট কেউ না, আমি তো ইম্পর্টেন্ট কিছু না, বাট আপনার একটা ভ্যালু আছে তাদের কাছে। হ্যাঁ, বেসিক প্রাইভেসির হাইজিনগুলো আসলে, মানে এআই এর আগে ডিজিটাল এজে যে বেসিক প্রাইভেসি একটা থাকা উচিত, বা তথ্য ভেরিফাইয়ের ক্ষেত্রে যে বেসিক আইডিয়াগুলো আমাদের, ফিল্টারগুলো আমাদের থাকা উচিত, এগুলো এখন আসলে আমরা ডেভেলপ করতে পারিনি। এখন নতুন এআই এর সামনে আসার পরে কি হবে না হবে, এটা তো অবভিয়াসলি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। তো আমার মনে হয় যে এই ব্যাপারেও অ্যাওয়ারনেস তৈরি করা উচিত। আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমেও করতে পারেন, যে বেসিক কিছু জিনিস মেনটেন করা, হতে পারে লোকেশন সবসময় অন না রাখা ডিভাইসে, বা ছবির ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ছবি তুললেন গ্যালারিতে থাকলো, এগুলো হয়তো আমরা অনেক ড্রাইভে সিঙ্ক করতেছি বা করতেছি, এগুলো যে ওরা মডেল ট্রেন করতে ইউজ করে না, এটার কোনো গ্যারান্টি নেই। প্লাস এই যে কমিউনিকেশনের ক্ষেত্রে, অনেকে ফ্যামিলি মেম্বারদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যেই প্ল্যাটফর্মগুলো বা চ্যাট অ্যাপগুলো ইউজ করতেছে, সেগুলো ওরকম সিকিউর নাও হইতে পারে। সো এমন কিছু সেন্সিটিভ ইস্যু নিয়ে আলাপ আলোচনা না করা, যেটার কারণে
কোনো রকম প্রবলেম হতে পারে, মোবাইল হারাই গেলে একটা প্রবলেম হতে পারে। তো ওই জায়গা থেকে বেসিক হাইজিন মেনটেন করার একটা ব্যাপার আছে। প্লাস এই যে বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হবে, তারা কিভাবে ডিভাইস ইউজ করবে, কি করবে না করবে, কি দেখে বুঝবে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যে কিছু ক্যাম্পেইন হওয়া দরকার, যে বেসিক একটা তো বেসিক প্রাইভেসি, একটা হচ্ছে যে বেসিক ফিল্টারিং, যে একটা ইনফরমেশন আমি দেখলাম এটা আমাদের মুরব্বীদের আরও বেশি হচ্ছে এখন, যে মুরব্বীরা কাইন্ড অফ ফেক নিউজ ছড়ানোর একটা বড় কারখানা। ইউটিউবের গুড টার্গেট, থাম্বনেইল আর ক্লিকবেট টাইটেল। তো এই জিনিসগুলো যেমন এখানে একটা ইন্টারেস্টিং ফেনোমেনা আছে, যে একটা সময় ছিল যে নিউজের জন্য আমরা কিন্তু মিডিয়া আউটলেটের উপর নির্ভর করতাম, অর্থাৎ ছাপার কাগজে সংবাদপত্রে যা আসবে অথবা টিভির খবরে যা বলবে এটাই ফ্যাক্ট, এটাই নিউজ। দেন সোশ্যাল মিডিয়া আসলো, এখন কিন্তু মোটামুটি এই মেইন স্ট্রিম মিডিয়াকে ওরা মোটামুটি নড়বড়ে করে ফেলছে। সবাই এখন সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ফেক। এরপরে এখন আবার এমন বেশি মানুষ ফেক নিউজ বা জেনারেটেড ভিডিওস শেয়ার করা, ফটোকার্ড শেয়ার করা শুরু করছে, যে একটা সময় এখন বলতে পারেন এই সময় চলে আসছে যে আপনি একটা ভিডিও দেখলেন, দেখে এটা শেয়ার করে দিলে হবে না, আপনাকে চিন্তা করতে হবে, ওই কাইন্ড অফ ইসলামিক উসুল অনুযায়ী চিন্তা করতে পারেন যে কে শেয়ার করলো, আমি দেখি সে কি রিলায়েবল, নাকি সে আগেও বিভিন্ন সময় ভুলভাল জিনিস শেয়ার দিছে বা রেগুলারই ভুলভাল জিনিস শেয়ার দেয়। এটা একটা ইস্যু হতে পারে। বা আপনি যেটা বলেন, যেমন ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও দেখছেন, সেখানে এমন কিছু বলছে যেটা তার বলার কথা না। হ্যাঁ, তো ভিডিওটা তো এই ধরনের খবর কোনো এস্টাবলিশ নিউজ মিডিয়া পাবলিশ করছে কিনা, ইন্টারন্যাশনালি মোটামুটি রেকগনাইজ, কারণ তাদের কিছু স্টেক আছে যে তাদের একটা রেপুটেশন হোল্ড করতে হবে। তারা দেখবেন যে অনেক সময় অনেক নিউজ অনেক দেরিতে পাবলিশ করে, যেহেতু শিওর না হয় তারা এটা করতে পারতেছে না। সো এরকম আবার দেখা যাবে যে কিছুটা পাওয়ার আবার বড় বড় এন্টিটির কাছে, বা এই বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার চলে আসবে, যে কে শেয়ার করতেছে, বিষয়টা বিশ্বাসযোগ্য কিনা, এই যে একটা বিবেচনার বিষয়, এইটা আবার মানুষকে শিখতে হবে বা অ্যাডাপ্ট করতে হবে, যে এর আগে হুট করে কেউ কিছু বললো, বিশ্বাস করে ফেললাম, ওটা করলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে আমাদের মানে একটা তো পুরা প্যারাডাইম শিফট হয়ে গেল। যেমন যে সূরা হুজুরাতে যেই কথাটা বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু, মানে কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো সংবাদ আনে ভেরিফাই করো। সো এখন দেখা যায় সবাইকে ফাসিক হিসাবে গণ্য করতে হবে। এখানে মানে সবচেয়ে ভালো যেই মেথোডোলজিটা, এটা মানে সুবহানাল্লাহ, এই উলুমুল হাদিস বা হাদিস যাচাইয়ের যেই মানে মেথোডোলজি বা রাবি যাচাই সনদ, এগুলোর ক্ষেত্রে এই রাবির গুণাগুণ, আদল, হিফস, হ্যাঁ, তারপরে তার রেওয়ায়তের ক্ষেত্রে উনি তাদলিস করে কিনা, আর বিভিন্ন জিনিস আছে। ওই যে ভাই যেটা বললেন, মানে অনেকগুলো মিলে যাচ্ছিল উলুমুল হাদিসের এই প্রিন্সিপালগুলোর সাথে, যে তার কি আগে এরকম রেকর্ড আছে কিনা, সে কি মানে অকেশনালি এরকম কথা বলে কিনা, হ্যাঁ, তার সত্যবাদিতা কেমন, মানে তার কথা নর্মালি কি সত্য হয় নাকি, তার মুখস্থ শক্তি কেমন, সে কি একটা শুনে আরেকটা বলে কিনা, হ্যাঁ, এই ধরনের আছে কিনা। তো মানে আমার মনে হয় যে এই প্রিন্সিপালসগুলো যেটা এই আমাদের ইমামরা যারা উসুলুল হাদিসের যারা ইমামরা তারা ডেভেলপ করে দিছে, এটা আমরা যখন পড়েছি যে মানে এত প্র্যাকটিক্যাল, হ্যাঁ, মানে যারা আগ্রহী তারা পড়তে পারেন যে এটা এত প্র্যাকটিক্যাল, কোনো একটা সংবাদ যাচাইয়ের ক্ষেত্রে এর থেকে বড় ফিল্টার আর হতে পারে না। মানে এভাবেই আমাদের ইমামগণ হাদিসগুলো সংরক্ষণ করেছেন, হাদিসের উপরে তাহকিক করেছেন। তো মানে সুবহানাল্লাহ, এটা আসলে এই এখন এসে আমরা বুঝতেছি যে মানুষ মানে মিস ইনফরমেশন ছড়াতে পারে, অনেক সময় ইন্টেনশনালি, অনেক সময় আনইন্টেনশনালি, যে লোকটা সত্যবাদী, লোকটা ভালো বুজুর্গ মানুষ, কিন্তু হচ্ছে ওই যে এই জিনিসগুলো জানে না, ফিতনা সম্পর্কে অবগত না, দেখা গেলো একটা জিনিস শেয়ার করে বসলো আর কি। আর আরেকটা বিষয় ভাই যেটা সুন্দর কনসার্ন রেজ করছেন, যে আমাদের মনে হয় একটা গাইডলাইন প্রস্তুত করা দরকার, যারা কনসার্নিং বডি আছেন বা এলেমোলা, পাশাপাশি টেকনোলজির লোকজন এখানে কোলাবরেট করতে পারে, যে বেসিক প্রাইভেসি, হাইজিন, টেকনোলজির মানে ইউজেস মিস ইউজেস নিয়ে আমাদের একটা গাইডলাইন থাকা দরকার, আমার যেটা মনে হয়। এবং এটা ওইভাবে প্রচারও হইতে হবে, যেহেতু সাধারণ মানুষের হাতে চলে গেছে আসলে ফোন, সবার হাতেই তো ফোন, সবার হাতে ইন্টারনেট, তো সবার জন্যই ওই রকম ল্যাঙ্গুয়েজে করা দরকার। আপনারা যেহেতু মিডিয়া নিয়ে কাজ করছেন, আপনারা করতে পারেন যে শর্টস, রিলস, ইমেজ আকারে, মানে অল্প অল্প করে ইনফরমেশন দিয়ে একটা মানে মানুষের যে একটা লিঙ্ক দেখার ক্ষেত্রে লিঙ্কে হ্যাঁ HTTPS আছে কিনা খেয়াল করা, এরকম সিম্পল বিষয় দেখে। বা অনেকে বিভিন্ন লিঙ্ক অনেক সময় শেয়ার করে না, স্প্যাম লিঙ্ক থাকে, যে আপনার প্রোফাইল থেকে সবার কাছে চলে গেল, একটা লিঙ্ক মেসেজে কেউ পাঠাইলো, বিশ্বস্ত লোক, কিন্তু সে কোনোভাবে একটা স্প্যামের শিকার হয়েছে। সো লিঙ্কটার দিকে একটু দেখা যায়, লিঙ্কটা কি নর্মাল মনে হচ্ছে কিনা, লিঙ্কটাতে কোনো ভুলভাল কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, মানে একটা সময় তো ফিশিং এর অনেক দৌরাত্ম ছিল, এখন একটু কমছে। এই যে ফেসবুক ও 3টা দিয়ে দিছে, কেউ দেখেও নাই, গিয়ে লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে বসে দিচ্ছে আর কি।
তো এরকম অনেক So, আমাদের ওভারঅল স্মার্টনেস অনেক বাড়াইতে হবে। বাড়াইতে হবে আর কি, এটা হলো কথা। ভাই মিসইউজের আরেকটা বিষয় আমার কাছে এটা আসে যে এটা অনেকটা মানে ডিপ, যে মানে এআই আমাদেরকে তথ্য দিচ্ছে, আমরা মানে যারা বেসিক্যালি তথ্য নিয়ে কাজ করতেছে কোডিং চ্যাপ্টারের বাইরে কোন একটা বিষয় জানতে, কোন একটা বিষয়ের একটু গবেষণা করতে এআই কিছু তথ্য দিচ্ছে। এখানে কিছু অভিযোগ এআই এর বিরুদ্ধে আসে যে তার মধ্যে বায়াস আছে। বায়াস বলতে সে মানে তার একটা নিজস্ব আদর্শ আছে, সেই আদর্শটা সে প্রিচ করে। হতে পারে যেমন ফর এক্সাম্পল আপনি LGBTQ নিয়ে এআইকে জিজ্ঞাসা করলেন, সে তার আইডিওলজি অনুযায়ী অ্যান্সার দিবে, আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, আপনি বলবেন, তারপর সে নানান যুক্তি টুক্তি দিয়ে ইয়া করবে। তো এই যে আমরা আমাদের মানে মুসলিম কিডসরা এআইতে এক্সপোজ হচ্ছে, বা দিনী এলেমের এত ভালো বুঝ নেই, তারা এখান থেকে ইনফরমেশন নিবে, তাদের তো এই আইডিওলজিক্যাল বিষয়গুলোতেও আসলে সতর্কতা দরকার। এখানে মানে কি করা যেতে পারে? এটা তো আসলে বিশাল একটা ব্যাপার। এটা হচ্ছে ওই দি আর্ট অফ লাইং একটা ব্যাপার আছে, যে আপনি আসলে 10টা কথা বলবেন, 9টা সত্যি কথা বলবেন, একটা মিথ্যা বলবেন, ওইটাই হলো আপনার এজেন্ডা। সো মানুষ 9টা সত্যি কথা বলতে বলতে শুনতে শুনতে 10 নাম্বারটাও বিশ্বাস করবে। সো এর ক্ষেত্রে যে বায়াসটা যেভাবে কাজ করে, আপনি যদি রিসেন্টলি এক বড় ভাইয়ের দেখলাম যে তার সাথে ChatGPT যে ইন্টারাকশন, শিবলি ভাই হয়তো অনেক ChatGPT ইন্টারাকশন খুব ভালো, সেও কোরআন হাদিস অনুসারেই উত্তর দেওয়ার চেষ্টা করে। কিন্তু শিবলি ভাই যেহেতু অনেক লার্নেড, উনি হয়তো বা ডিসিভড হবেন না। সিমিলার অন্য কারোর সাথে যদি ইন্টারাকশন হয়, যে তাকে প্রায়ই ওয়াজ নসিহত করে ChatGPT যে কোরআন হাদিস অনুসারে, হঠাৎ করে এমন একটা দিল চিপাতে ঢুকে, অ্যাপারেন্টলি মনে হয় ঠিকই আছে, বাট কমপ্লিটলি ইসলামের উসুলের খিলাফ, এই একটা ব্যাপার স্যাপার আছে। সো এখান থেকে আমরা যেই জিনিসটা কি বলে কীভাবে এটা মোকাবেলা করতে পারি, এই যে একটু আগে যেটা বলা হলো, যে এগুলির বিরুদ্ধে একটা টোটাল এডুকেশন দরকার, এআই এডুকেশন হয়তো বা, যে সব কিছু বিশ্বাস করা যাবে না, ফতোয়া ইসলামিক রুলিং এগুলি এআইতে একদমই করা যাবে না, এরকম কিছু ব্যারিয়ার দিতে হবে আর কি, এবং এগুলি একটু ম্যাস লেভেলে প্রচার করতে হবে। যে নর্মালি আমরা যেভাবে নর্মালি এডুকেশন কন্টেন্ট আছে, একেবারে প্রাইমারি লেভেল নিয়ে আসতে হবে, যে এই ChatGPT ইন্টারনেট এগুলির সাথে ইসলামের কোনো কিছু আউটরাইট রিজেক্ট করে দিতে হবে। হ্যাঁ, অনেকে খুশি হতে পারে না যে সে তো ভালো কথাবার্তা বলে, যে একটা ভালো ট্রান্সলেট করে দেয়, এক চিপাতে ঢুকাই দিবে। হ্যাঁ, ঠিক আছে, মানে সবার তো আসলে ধরার ক্যাপাসিটিও থাকবে না, আর সেই এমনভাবে ট্রেন করা। এই আমিও মাঝে মধ্যে দেখি, মানে কথাবার্তা বলতে বলতে আপনাকে একটা প্রোফাইলিং করে, শিবলি ভাইকে যেটা করছে, যে ওই কথার মধ্যে মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলতেছে, হ্যাঁ, তারপরে ওই ইভেনে যে আমি মানে কথা বলতেছি, আচ্ছা এটা কি আমি বাংলা লিখে দিব কেন, সে দেখে আমি মাঝে মধ্যে বাংলা আউটপুট নিচ্ছি, মাঝে মধ্যে ইংরেজিতে, মানে সে বুঝতে পারছে আমি মাঝে মধ্যে বাংলা আমার প্রয়োজন হয়। হ্যাঁ, আবার দেখে যে এটার কি তাহলে ইসলামিক পার্সপেক্টিভটাও শেয়ার করবো কিনা, আমার কাছে জিজ্ঞেস করে, মানে সে বুঝে যে এই লোকটা মাঝে মধ্যে এইসব বিষয়ে ইসলামিক পার্সপেক্টিভ জানতে চায়। হ্যাঁ, বা এটার জন্য একটা মানে আরবি খুতবা সাজা দেবো কিনা, বা এই সামথিং কিছু। তো এই যে আপনাকে প্রোফাইলিং করবে, করে আপনার অনুযায়ী মানুষ তো দেখবে যে আসলে সুন্দরিতে বলতেছে, আমার আরো সহজ করে দিচ্ছে। হ্যাঁ, এবং বায়াসের ব্যাপারটা তো মোটামুটি এনগ্রেভ। যদি ChatGPT বা যে ক্লড এগুলিতে জিজ্ঞেস করেন যে ইসরায়েলের কথাবার্তা, হ্যাঁ হ্যাঁ সবসময় ইসরায়েলের পক্ষে কথা বলবে, গাজা না, মানে আউটরাইট একটা অনেস্ট ওপিনিয়ন যে ইসরায়েলে যে মারতেছে, হ্যাঁ, এটা একটা নর্মাল একটা প্রশ্ন করবেন, সবসময় ইসরায়েলের পক্ষে বায়াসটা একটা অনেক ওপিনিয়ন দেবে। হ্যাঁ, মানে আপনি ধরলেও শেষে বলে দেবে যে ইসরায়েল হ্যাজ অল দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। তবে এখানে একটা মজার জিনিস আছে যে এআই এর ইউআই গুলো দেখবেন ওই সিগারেটের প্যাকেটের মতো হয়ে গেছে। সিগারেটের প্যাকেটে লেখা থাকে না সংবাদপত্র সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এআই এতেও দেখবেন এখন কিন্তু বক্সের নিচে ছোট করে লেখা থাকে যে এআই ক্যান প্রোভাইড রং আনসার্স, প্লিজ ভেরিফাই বিফোর ইউজিং, আর এরকম কিছু একটা লেখা থাকে। তো ওইটা তার মানুষ আসলে খেয়াল করে না। তবে একটা ইমপ্রুভমেন্ট আসছে যে আগে তো অনেক বেশি হ্যালুসিনেশন করতো, এখন আপনি অনেকগুলো ইয়াতে আছে, আপনি যদি বলে দেন যে রেফারেন্স প্রোভাইড করতে বা পারপ্লেক্সিটি সার্চটা যদি ইউজ করেন, ওরা ওই রেফারেন্সগুলো কোন লিঙ্কগুলো থাকে কোন ডেটাগুলো নিছে ওই রেফারেন্সিং করে দেয়। সো কিছুটা চেক করার অপশন আছে, তো এটা খেয়াল রাখলে ভালো আর কি, যারা রেগুলার ইউজ করে তাদের জন্য। প্লাস ওই ভাই যেটা বললেন যে কিছু বিষয় আছে যেগুলো অফ লিমিটস, যে এগুলোর ব্যাপারে এটার উপরে রিলাই করা যাবে না, এইটা মাথায় রাখা আর কি। আর যেহেতু ওটা ওরা টিউন করতেছে বিভিন্ন ধরনের হার্মফুল ল্যাঙ্গুয়েজ বা ইনফরমেশন ফিল্টার করার জন্য, তো ওরা ওদের আইডিওলজি অনুযায়ী কিছু ইয়ে তো করবেই। তো আমার মনে হয় যে এটা আস্তে আস্তে আরও একটা নিউট্রাল পজিশনে যাইতে পারে। যেমন গ্রক যদি ইউজ করে থাকেন, এক্স বা টুইটারে, যেটা ওরা কিন্তু টুইটারের ওভারঅল ডেটাটাকে রেগুলার ইউজ করতে থাকে মডেল আপডেট করার জন্য। সো গ্রক অনেক সময় খুব ইন্টারেস্টিং অ্যান্সার দিয়ে দেয়, যেটা হয়তো পলিটিক্যালি কারেক্ট না।
সো কেউ কেউ করবে, প্লাস ডিপসিক আছে চাইনিজদের ইয়েটা যেটা, তো ওইটা তো দেখবেন যে হয়তো ফিল্টারিংটা একটু ডিফারেন্ট, ওরা আবার হয়তো চাইনিজ কমিউনিস্ট পার্টিকে নিয়ে কিছু জিজ্ঞেস করলে সেটা নিয়ে উত্তর দিতেছে না, বা এরকম কিছু হতে পারে। তো এরকম বিভিন্ন অপশন ট্রাই করা, যদি আমি ইয়ে করতে চাই যে আসলে কি আছে, বা কোনো একটা ইনফরমেশন ভেরিফাই করতে চাই, এক একটা এর এগেনস্টও কিন্তু করা যায়, যে দুইটাকে জিজ্ঞেস করলাম, দুইটা কি বলতেছে, এটাকে দিয়ে ভেরিফাই করলাম, এরকম বিভিন্ন এক্সপেরিমেন্ট করা যেতে পারে আর কি। তো যেহেতু এটা এখন আসলে একটা, আমরা এখন এটাকে এক্সপেরিমেন্ট করতেছি, এটার ইউজটা শিখতেছি, সো এটা কন্টিনিউয়াসলি আসলে রিফাইন করতে থাকতে হবে যে কিভাবে আমরা এটার সাথে ইন্টারাক্ট করবো। এমনিতে ওই যে এই একটা তো হচ্ছে যে মানে সঠিকভাবে গিয়েই সে একটা বায়াস, একটা নতুন চিন্তা ভাবনা ঢুকায় দেয়। আরেকটা বিষয় হচ্ছে মাঝে মধ্যে সে তথ্য ভুল দেয়, এটা আমরা দেখছি। মানে এটা এখনকার কথা না, কয়েক মাস আগের কথা, যে ইসলামিক ইয়াতে কোরআন হাদিসের রেফারেন্স সে দিছে, মানে দেখা গেল যে আরবি টেক্সটটা দিছে, আরবি টেক্সটটা বানানো, দুইটা আয়াত জোড়া দিয়ে একটা আয়াত বানাই দিছে, হ্যাঁ, পরে একটা দিয়ে দিছে সাথে রেফারেন্স, এরকম হয়েছে আর কি। না, এটা তো এআই এর যে বেসলাইন যে এটা ছিল ফার্স্টে যে বললাম, যে এআই আসলে অ্যানালিসিস এবং প্রেডিকশন করার জন্যই মানুষ ইউজ করতো। সো প্রেডিকটিভ টেক্সট যদি সে নতুন আরেকটা বানাবে, সে প্রেডিক্ট করে প্যাটার্ন ডিটেক্ট করে সেম প্যাটার্ন অন্য একটা জিনিস বানাবে। সো আমরা অনেক সময় শুধু এই কোরআন হাদিস না, এই আমরা প্রোগ্রামিং সময় মাঝে মাঝে দু একটা বড়সড় দিলাম, প্রম্পট দিলাম, এই দরকার এই দরকার, সে এমন একটা ফাংশন ইউজ করে, ফর এক্সাম্পল পিএইচপিতে এমন একটা ফাংশন ইউজ করলো যেটা আসলে এক্সিস্টই করে না, কারণ সে ভাবছে যে গেট পোস্ট নামে একটা ফাংশন থাকা উচিত, কারণ প্যাটার্ন এটা হয়েছে যে এই হইলে গেট পোস্টে থাকা উচিত, অরিজিনালি গেট পোস্ট নামে কোনো ফাংশন নাই পিএইচপিতে। তখন ধরা দিলে আবার বলো ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এই নামে ফাংশন। এই সরি চাওয়ার মধ্যেও কিন্তু সে আবার একটু লার্ন করলো, সে এই টোকেনটা নিয়ে নেবে যে এই নামে আসলে ফাংশন নাই, নেক্সট বারে এই ভুলটা করবে না আসলে। যে প্রত্যেকটা আমরা যে আবার ভুল ধরাই দেই, এ তো ওদের লাভ হচ্ছে আর কি। বাট এইটাই নর্মাল, যে এআইকে আসলে অরিজিনালি বানানো হয়েছিল প্রেডিকশন করার জন্য, অ্যানালিসিস করার জন্য। সে এখন যেভাবে চলে জেনারেটিভ এআই, প্যাটার্নের ভিত্তিতে সে নতুন একটা কন্টেন্ট জেনারেট করে। সো ওই নতুন কন্টেন্টটা সেভাবে ভেরিফাই করে না যে সব কিছু লেজিটিমেট কিনা, সেই জন্য মাঝে মাঝে ভুল আসতে পারে। তবে এই অ্যাওয়ারনেসটা থাকা উচিত যে এআই যে দিবে সব এটা গাঁজাখড়ি হতে পারে আর কি, চাওয়াবাজি। এটা ফানি কোশ্চেন ভাই, রিসেন্টলি একটা অ্যাড দেখলাম যে এআই গাড়ি ড্রাইভ করতেছে, মানে আপনি তো ড্রাইভ করেন, এআই যেটা মানে গাড়ি অর্ডার করলে গাড়ি নিজে ড্রাইভ করে এসে আপনার ইয়াতে হোম ডেলিভারি হয়ে যাবে। তো এখন একটা গাড়ি ড্রাইভ করছে, এই গাড়িতে আপনি বসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা? অ্যাবসলিউটলি না। কদিন একটা হয়তো বা ইউটিউবে ভিডিও দেখছেন কিনা, যে একটা হিউম্যানয়েড রোবট বানানোর কাজ চলতেছিল। সো কোনো একটা মিস ইনস্ট্রাকশনে এই রোবটটা খুব ভায়োলেন্টলি নড়াচড়া করতেছিল, আশেপাশে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এগুলি দেখে একে তো এমনি সব কিছু ঠিকঠাক থাকলেও আমি করতাম না, বাট এখানে এভিডেন্স আছে যে মানুষ এই এআই অনেক বড়সড় ভায়োলেন্ট হয়ে যেতে পারে। এছাড়াও এই কদিন আগে সম্ভবত চ্যাটজিপিটির যে এআই বেস মডেলটা, সেটাকে একটা শাটডাউন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সে করে নাই। কারণ আপনি ইনস্ট্রাকশন দিলেন যে শাটডাউন করতে, হ্যাঁ, কোনো একটা এভাবে একটা দেখাইছে, সে শাটডাউন করে নাই, কারণ সে শাটডাউন করলে অনেক কিছু সমস্যা হবে, হয়তো বা এইসব রিজনিং করে আমাদের যে এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন সে কিন্তু মানে নাই। তো মানে দুনিয়া রাজত্ব দখল করে ফেলবে মনে হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো। আমরা এটা কি বলতাম স্কাইনেট আগে, যে এই স্কাইনেট ইজ রিয়েল এখন। তিশাত ভাই, আপনি চলবেন এরকম গাড়িতে? মনে হয় না, কারণ মানে এটা তো আমরা তো এখন এটা তো আসলে অভ্যস্ত হয়ে উঠি নাই, যেটা আসলে কীভাবে চালাবে বা কী করবে, কোথায় নিয়ে লাগাই দিবে। নর্মালি এআই রিলেটেড এআই যেসব অটোনোমাস ইয়ে দেখা যায়, রিসেন্টলি আমি দেখতেছিলাম যে চাইনিজের একটা ফুটবল খেলার ইয়ে করছে, দেখছেন কিনা ভিডিওটা? খুবই ফানি, যে কয়েকটা রোবট ফুটবল খেলার চেষ্টা করতেছে, সে একটাকে ধাক্কা দিচ্ছে, পড়ে যাচ্ছে, আবার এগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, মানে হিলারিয়াস একটা সিনারিও আর কি। এখন পর্যন্ত সেলফ ড্রাইভিং কারের ক্ষেত্রেও যত রকম ইয়ে হয়েছে, যে বিশেষ করে বাংলাদেশে তো মানুষই ঠিক মতো চালাইতে পারে না, আমি এখনো ঠিক মতো চালাইতে পারি না, ভয় লাগে। সেখানে কি করবে, মানে এআই ড্রিভেন গাড়িতে আমার মনে হয় যে আমাদের জেনারেশন আসলে সাহস করে উঠতে পারবে না। এটা অবশ্য ঠিক, মানে ড্রাইভারের উপর আমরা যে পরিমাণ আস্থা রাখি, সেই আস্থা অর্জন করতে করতে অনেক দেরি আছে, বা আদৌ করতে পারবে কিনা তাও জানি না। এবার একটু পার্সোনাল কোশ্চেনের দিকে যাচ্ছি। তিশাত ভাই তো আমার জানা মতে বুয়েটে সিএসিতে পড়াশোনা করছেন আর প্রয়োগ করেছেন, আর মাহবুব ভাই তো নর্থ সাউথে পড়াশোনা করেছেন। হ্যাঁ, নর্থ সাউথ, আবার সিএসি না, বিজনেস এডুকেশনের লোক। মানে এমনিতে ভাই টেক স্টার্ট আপ নিয়ে আছেন, ভাইয়ের কোম্পানির নাম i5 Labs। i5 Labs।
তো নর্মালি যেটা হয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের, আমরা রিসেন্টলি একটা মানে সিরিজ চালু করেছি দিনের পথে ফিরে আসা, যে আপনারা টুকটাক মানে এখন দিন মেনে চলার চেষ্টা করতেছেন, দিনের পথে চলতেছেন, তো এখানে এর কোনো স্টোরি আছে কিনা বা আপনাদের দিনের পথে আসাটা মানে কিভাবে হয়েছিল, এটা তিশাত ভাই থেকে জানতে চাবো প্রথমে। আসলে ওরকম মানে সিনেমাটিক স্টোরি তো নাই। মুসলিম ফ্যামিলিতে জন্ম, আমরা তো নামাজ কালাম পড়া হইতোই, রোজার মাসে রোজা রাখা হইতো, এরকম একটা ইয়ে ছিল। কিন্তু নর্মালি ট্রেডিশনালি যেরকম হয় ওরকম, এটা নিয়ে আসলে খুব গভীরভাবে চিন্তাও করা হয় নাই। রেগুলারলি ট্রেডিশনালি যেটা করা হয়তো সমাজে, ফ্যামিলিতে, ওটুকুই। তো আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমার আব্বা মারা যান। সো ওইটা, এই ধরনের ঘটনা তো আসলে মানুষের জন্য একটা ইয়ে হয় যে মানে একটা পার্সপেক্টিভ চেঞ্জ করে, যে আসলে লাইফের ইস্যুটা কী, কীভাবে কী হবে না হবে, এরকম একটা চিন্তা ছিল, বা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতাম। দেন যখন বইটা ভর্তি হলাম, তারপরে লালমনিরহাটে আমরা একটা প্রোগ্রামে যাই, কম্বল বিতরণের, শীতকালে। তো অনেক দূর জার্নি করে যাওয়ার পরে রাত্রেবেলা আমরা গিয়ে পৌঁছালাম ওখানে, মানে একদম একদম প্রত্যন্ত অঞ্চল, ধুধু চর, শুধু বালু আর কলা গাছ, আর কিছু দেখা যায় না। রাত্রেবেলা পূর্ণিমা ছিল, তো ওই সিনটা আমার মানে খুবই মনে আছে আর কি, যে এমন একটা পরিবেশ ছিল, যে আমরা যে এই পরিবেশে বড় হয়েছি, এই ধরনের জায়গা বা এই ধরনের পরিবেশ বাংলাদেশের ভিতরেই আছে, বাকি দুনিয়ার কথা তো বাদে দিলাম। সো ওইটা কাইন্ড অফ একটা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনের মতো তৈরি করলো আর কি, যে আসলে যেইভাবে আমরা দুনিয়াটাকে চিনে আসছি, স্কুল কলেজ, দেন একটা ভালো ভার্সিটিতে পড়তে হবে, দেন একটার পর একটা করতে হবে। সো খুব ন্যারো আমাদের ভিশন থাকে আর কি। সো এক্সপোজার পাওয়ার পরে প্লাস সব কিছু মিলে তখন থেকে একটা জিনিস মনে হওয়া শুরু হলো আর কি, যে আসলে বিষয়গুলো কি, বা আসলে আমাদের লাইফের পারপাসটা কি, কিভাবে আমাদের আসলে কোন জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করা উচিত বেসিক্যালি। এবং অ্যারাউন্ড ওই টাইমটাতে আমি এই যে ফিলিস্তিনের যে ইস্যুটা আছে, বা 9/11 পরবর্তী যে ওয়ার অন টেরর রিলেটেড যে ইয়েটা মুসলিমদের উপর আসলো, এই জিনিসগুলো তো আমরা তখন জানি, আমরা এগুলোর ভিতর দিয়ে কাইন্ড অফ অ্যাডাল্ট হয়েছি। সো ওই অ্যাঙ্গেলটাও ছিল। তো সব কিছু মিলে তখন ইসলামের প্রতি একটা আগ্রহ তৈরি হলো, যে আসলে বিষয়টা কি, বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা। এবং আমরা এমন কিছু বড় ভাইদেরকে পাইছি যাদের মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে জিনিসটাকে দেখার ইয়ে পাইছি, যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন তারা কীভাবে জিনিসটাকে দেখতেছেন এবং ইসলামটাকে অ্যাডপ্ট করে নিচ্ছেন। সো এখান থেকে টুকটাক চেঞ্জ হওয়া শুরু হলো, বিভিন্ন জনের সাথে পরিচয় হলো, বা হয়তো একটু কোন কাজটা কীভাবে করা দরকার, ইবাদত আসলে কীভাবে করা দরকার, এসব বিষয়ে টুকটাক জানাশোনা, পড়াশোনা ব্যাপারে আমরা চেষ্টা করলাম ওইভাবেই আর কি। ও তারপরে দেন তো বাংলাদেশে 13 সালের পর থেকে, এটা অ্যারাউন্ড ধরেন 2011 ঘটনা হবে যখন আমরা এই লালমনিরহাট যাই। আর তারপর তো আস্তে আস্তে বাংলাদেশে একটা বড় পোলারাইজেশন হলো, বিভিন্ন জিনিস নিয়ে চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির বিষয়টা নিয়ে 13 সালে বড় একটা ইস্যু হলো। সো তারপরে তো আসলে আর মানে কাইন্ড অফ একটা মেরুকরণ হয়ে গেছে এবং পার্থক্য হয়ে গেছে, যে এই পাশে চলে আসছে সেই পাশে আছে, তার কাছে এটা ক্লিয়ার যে বিষয়টা কি। সো এই আর কি সংক্ষেপে। মানে আমি যদি ভুল না করে থাকি, আপনার মানে ডিপার্টমেন্টের আপনার ব্যাচমেট রেহান ভাই সম্ভবত 13 সালে হেফাজতের যেই প্রোগ্রাম, ওই 5ই মে শহীদ হয়েছিলেন। এইগুলো কি কোনো মানে ইফেক্ট রেখেছে কিনা আপনার দিনের পথে আসার ক্ষেত্রে, বা এই যে ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে, যেহেতু একবারে ক্লাসমেট? আমি বলবো অবভিয়াসলি এটার একটা বড় ইম্প্যাক্ট ছিল। রেহান আমার ক্লাসমেট ছিল, আমার রোল ছিল 34, ও ছিল 38, আমরা একই সেকশনে ছিলাম। এবং ওর কাইন্ড অফ ইসলামের প্রতি আগ্রহটা আর একটু পরে শুরু হয়েছে। সো শুরু থেকে আমরা আসলে অতটা ক্লোজ ছিলাম না। সো যেটা হয় যে নর্মালি যখন কারো আগ্রহ তৈরি হয় বা ইয়া হয়, তখন কি ক্লাসে এরকম কারা আছে তাদের সাথে হয়তো কথাবার্তা বলতেছে, একটু যোগাযোগ বাড়তেছে। সো ওই ফেজটা ছিল আর কি। তখন রেহান দেখা যেত যে আমাদের ল্যাব গ্রুপটুকু একসাথে ছিল, তো তখন আমাদের মধ্যে ইন্টারাকশনটা মানে বাড়লো আগের থেকে। প্লাস রেহানের স্কুল কলেজের ফ্রেন্ড ছিল, অন্যান্য গ্রুপে ছিল আমাদের ফ্রেন্ড, অন্য সেকশনে ছিল, অন্য ডিপার্টমেন্টে ছিল। সো ওইভাবে আমাদের একটা কানেকশন তৈরি হয়। এবং 5ই মের ঘটনাটার অল্প কিছুদিন আগেই আমার বাসা ছিল কুমিল্লায়। সো কুমিল্লাতে আমার কয়েক ফ্রেন্ড সহ, রেহান সহ আমাদের বাসায় বেড়াতে যায়। সো আমাদের মধ্যে বন্ডিংটা মানে হচ্ছিল আর কি, বা ফ্রেন্ডশিপটা ডেভেলপ করছিল। এমন সময় 5ই মের যে ঘটনাটা ঘটে, ওই দিন আমি হলে ছিলাম না। ওরা যেদিন 5ই মের ঘটনাটার দিন আমি অন্য জায়গায় ছিলাম। দেন বিকালের দিকে শুনতে পাই যে রেহান এবং আরও কয়েকজন গেছে, এবং এটা কাইন্ড অফ মানে হঠাৎ হঠাৎ প্ল্যান থেকেই করে ওরা হল থেকে কয়েকজন গেছে আর কি। দেন রাত্রে অ্যারাউন্ড
10টা-11টার দিকে খবর পাই যে এরকম একটা ঘটনা ঘটছে, যে রেহান শহীদ হয়ে গেছে। এবং ওই দিন তো মানে রাতে আসলে আর এরকম একটা খবরের পরে তো আসলে ঘুমানো যায় না। ভোরবেলা ফজরের পরে ঢাকা মেডিকেলে যাই এবং অ্যারাউন্ড 6টা হবে, তখন গিয়ে আমি দেখতে পাই যে ওর লাশ বারান্দায় শোয়ানো আর কি। So ওখানে ছিলাম, দেন বইটা তো জানাজা হলো না, হাতির পুলে ওদের বাসা যেখানে ছিল ওখানে একটা মসজিদে জানাজা হলো, জানাজা পড়লাম আমরা। তো তারপর মোটামুটি এটা সবাই চেপে গেল আর কি বিষয়টা। বা আহ, অন্য বন্ধু বান্ধবরা আমাদেরকে বলার চেষ্টা করলো যে তোরা এসবে যাইস না, এ করিস না, হ্যাঁ, যে সাবধানে থাকিস। তো এইটা থেকে এই জিনিসটা যে মানে মোটামুটি বেমালুম সবাই ভুলে গেল, এবং মোটামুটি 10 বছর 11 বছর মানুষজন মোটামুটি ভুলেই ছিল। So এটা একটা বড় ইম্প্যাক্ট আমার মনে হয় যে আমি সহ আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের ভিতরে একটা ইম্প্যাক্ট ফেলছে, যে আসলে আসলে আমরা বুঝতে পারছি যে রেহান গভর্নমেন্ট ল্যাবে পড়ছে, সিটি কলেজে পড়ছে, দেন বুয়েটে পড়ছে। অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে মানে যদি এলিট ধরা হয় বা উপরের সমাজের লোকজন ধরা হয়, এদেরকেই ধরতে হবে। এবং এরকম যে কেউ যদি মারা যায় সেটা নিয়ে একটা তোলপাড় নর্মালি বাংলাদেশে হয়। তাহলে কি কারণে রেহানের সময় হলো না? সেটা একটাই কারণ, যে ওর সাথে আরেকটা আইডেন্টিটি যোগ হয়েছিল, যে ওর মুসলিম যে আইডেন্টিটিটাকে এটাকে অ্যাডপ্ট করছিল। সো এটা আমরা বুঝতে পারলাম যে আসলে এই মুসলিম আইডেন্টিটিটার বাংলাদেশে কোনো অ্যাকসেপ্টেন্স, বাংলাদেশের যেই সোশিও পলিটিক্যাল যে হ্যাঁ, ধারাটা, যেটা বলে যে বন্দোবস্ত আছে, বন্দোবস্ত, এই বন্দোবস্ততে আমাদের আসলে জায়গা নাই। এটা এবার আমরা যত ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করি বা না করি, এই জিনিসটা আমরা ওই সময় বুঝতে পারছি আর কি। এবং এটাকে আমরা কাইন্ড অফ ধরে রাখতে পারছি যে এই জিনিসটাকে ভুলতে দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ যে এরপরে আমরা যখন গত বছর পরিস্থিতি পরিবর্তন হলো, আমরা বইটা একটা প্রোগ্রাম করে কিছুটা হলেও স্বীকৃতি আমরা বইয়ের থেকে আদায় করার চেষ্টা করেছি, এবং এটা নিয়ে একটা মামলা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়েছে, রেহানের খুনের বা হত্যার যে মামলাটা। সো এই আর কি, যে এই ঘটনাটা অবভিয়াসলি 2013 প্লাস রেহানের ঘটনাটা পার্সোনালি আমার জন্য একটা বড় ইয়ে ছিল, যে নর্মালি যেটা হয় যে যখন আমরা পাশ করে বের হয়ে যাই, ক্যারিয়ারে ঢুকি, তখন কিন্তু একটা বড় মানে ফিতনা আসে, যে মানুষজন একটু বেসামাল হয়ে যায় বা দুনিয়ার দিকে ফোকাসটা বেশি চলে যায়। আগের যেই গ্রুপটা ছিল সবার সাথে একসাথে থাকা হচ্ছে না, হয়তো জামাতটা ছুটে যাচ্ছে, এরকম নানান চেঞ্জ আসে, বা মানুষের মানে দিনের দিক থেকে কিছু কিন্তু চ্যালেঞ্জেস আসে। সো আমার মনে হয় যে এই ঘটনাটা পার্সোনালি আমাকে কাইন্ড অফ এটাকে ধরে রাখার, আমার এই আইডেন্টিটিটাকে ধরে রাখার পিছনে একটা ইয়ে হিসেবে, মোটিভেশন হিসেবে কাজ করছে। সেটাই, মানে আমরাও দেখছি যে আমরা তো আবরার ফাহাদের ইনসিডেন্টটার আগে পাশ করে ফেলছি। তো এই যে আবরার ফাহাদের যে ঘটনাটা ঘটলো রেহান ভাইয়ের, এগুলো আসলে অনেকের জন্যই মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ফ্যাক্টর হয়েছে, যে আসলে এই হক বাতিল চেনা কিংবা মানে মুসলিম আইডেন্টিটি নিয়ে সমাজের অবস্থান, আমার কি অবস্থান হবে এই ধরনের বিষয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে আর কি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এই মাহবুব ভাইয়ের কাছে জানতে চাই, ভাই তো মানে আমাদের কিছু মানে বছর আগে এই ট্রানজিশনটা হয়েছে বা পড়াশোনা করেছেন এর আগে, আপনার ওই দিনের পথে আসাটা কিভাবে বা কোন মাধ্যমে? আমার ট্রানজিশন আসলে হিসাব করলে তিশাদের হয়তো পরেই, যদিও তিশাদ প্রায় আমার 10-11 বছর ছোট হবে। সো মুসলিম ফ্যামিলি, ট্রেডিশনাল ফ্যামিলি, নামাজ টামাজ পড়তাম, ইনফ্যাক্ট ওই 5 ওয়াক্ত নামাজই পড়তাম পরের দিকে আর কি, হয়তো মাঝখানে 2-1 বছর গেছে যে একটু ঢিলে গেছে, বাট তখন দাড়ি ছিল না। হ্যাঁ, সো দাড়ি রাখতে চাইতাম অনেকদিন থেকেই, বা রাখা হইতো না কোনো একটা কিছু নেই। এই যে গণেশটা আয়াত আছে না, যে উদখুলু ফিস সিলমি কাফা, সো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করাটা হয় নাই আসলে, মানে বা চেষ্টা করা হয় নাই আপ আনটিল 2013 সালের এই মে শাপলার ব্যাপারটা। তো তখনই আমি ইনফ্যাক্ট তখন এই হার্ট অফ দি উইদিন দিস কনফ্লিক্ট, তখনই দাঁড়িয়ে রাখা শুরু করি। তখন মানুষ আবার বাসা থেকে কিছু অবজেকশন আসছিল, যে এই যে এখন ভেজাল চলতেছে সবাইকে দাড়ি বা মুসলিম আর কি, মুসলিম আইডেন্টিটি, ভিজিবল আইডেন্টিটি, এটা হইলেই তো বিভিন্ন পারসিকিউশন হচ্ছে, এখন ঠিক দাঁড়িয়ে রাখা শুরু করা কি দরকার কদিন পরে। সো আমি অনেকটাই বলতাম যে আপনি এই কথাটা একজন আলেমের মুখ থেকে আমাকে শোনায় দেন, যে কিছুদিন দেরি করো তাহলে আমি মানবো। অবভিয়াসলি কোনো আলেম বলবে না হবে। তো তখন থেকে এই সিরিয়াসনেসটা একটু ওটা রিথিঙ্ক করার চেষ্টা করলাম। তখন একটা পোলারাইজেশন সবাই ক্ষেত্রে একটা একই রকম, যে আস ভার্সেস দেম, হ্যাঁ, ক্যাম্প অফ ইমান ভার্সেস ক্যাম্প অফ কুফর। সো এই পোলারাইজেশনটা যাতে আরও ভিজিবল হয়, অনেকে ভাবে যে
পোলারাইজেশন ইজ ব্যাড। হ্যাঁ, সবাই একটু মানে মিলেমিশে থাকবে, একটু কমন আইডেন্টিটি থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় পোলারাইজেশনটা জরুরি। যে যে আসলে ইসলাম পালনের সচেষ্ট বা একটা ইসলামকে সিরিয়াসলি নেয়, ইট শুড বি ভিজিবল। হ্যাঁ, এবং তার জন্য সমাজে একটা আলাদা সেট আপ থাকবে, আলাদা বিহেভিয়ার থাকবে। যে একটা দাড়িওয়ালা ছেলে পাঞ্জাবি পরে এবং টাকনুপুর পরে, তার সাথে ডিফারেন্ট বিহেভিয়ার হবে। সে একজন দোকান ডিফারেন্ট বিহেভিয়ার করবে বেসড অন তার আইডেন্টিটি। এটাই হওয়া উচিত। অনেকে ভাবে যে সবার জন্য একই বিহেভিয়ার হওয়া উচিত। আমার পার্সোনাল মতো এরকম না। আমাদের সাথে যে বিহেভিয়ার করে সেম বিহেভিয়ার অন্যদের সাথে করতে পারে, এটা একটা হতে পারে, বাট ওদের বিহেভিয়ার আমাদের মতো আমাদের সাথে কেন হবে? সো আমাদের এই আমার মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়া এরকম কোনো হয় নাই। বাট একটা ভুলে গেলাম ব্যাপারটা। এই দাঁড়িয়ে রাখার পেছনে একটা কারণ ছিল ওই সময়, একটা সমসাময়িক আবার। এটা হচ্ছে আমার স্কুলের বড় ভাই, আরও 2 বছর না 3 বছর সিনিয়র এক বড় ভাই, ব্যাপক স্টাইলিশ পাঙ্কু টাইপের। মানে তখন আমাদের সব ছোটোকালে জিন্স প্যান্ট অল্প কটা ব্র্যান্ড ছিল, হয়তো আপনারা জানেন না, ম্যাক্স জিন্স, তারপরে হোকো, এই টাইপের কয়েকটা ব্র্যান্ড। উনি খুব দামি দামি জিন্সের ব্র্যান্ড পরতেন বা ফরেন টি শার্ট এগুলি, এবং সানগ্লাস পরে দামি কেটস পরে রাস্তায় হাঁটতেন। সো ওনার নামই ছিল একটা স্টাইলিশ আর কি। হ্যাঁ, নাম উল্লেখ করলাম না, আমার ফ্রেন্ড আবার অনেক দেখে ধরবে তাহলে। সো হঠাৎ হাইটে একটু ছোট, বাট হি ওয়াজ রিয়েলি স্টাইলিশ। হঠাৎ করে একদিন দেখলাম এই 13 সালের সময় যে উনি দাড়ি সহকারে টুপি কোথা থেকে নিয়ে আসছে, যে তাবলিগে গেলে সম্ভবত করে না, বেডিং না, ওই যে দেখছি বা এইগুলা গামলা, এগুলি কোথা থেকে নিয়ে আসতেছে, যা ওনার ইমেজের সাথে একদমই যায় না। যে এই ভাই এভাবে হোয়াট, মানে পুরা চিন্তা না। তখন দেখলাম যে উনি দাঁড়িয়ে রাখছে, যে এই বড় ভাই যদি দাঁড়িয়ে রাখতে পারে তাহলে আমার এত কি, মানে আমার আর কি এক্সকিউজ আছে। তখন থেকে শুরু করলাম। এটা একেবারে সমসাময়িক যে একটা, কিন্তু আসলে কোনো ফুললি 180 ডিগ্রিতে হয়ে ইসলামে ফিরে আসছে এরকম নাই। যে আগে কমিটমেন্ট কম ছিল, জানাশোনা কম ছিল, একটু বাড়ছে, এমন না যে আমরা এখন অনেক ভালো মুসলিম, স্টিল ট্রাইং আর কি। মানে পরিবর্তনটা গ্র্যাজুয়ালি হয়েছে আর কি। আমরা ওটা করি না। এটা একটা ভাই যেটা ফ্যাক্টরটা বললেন, এটা অনেক বড় যে মানুষ আরেকজনকে দেখে যে আরে অমুক চেঞ্জ হতে পারছে, তাহলে তো এটা মানে ইজিলি অ্যাচিভেবল, বা মানে আমার দ্বারাও তো সম্ভব। এটা অনেকের কাজ করে আর কি। আমাদের ওই মানে যে আরেকটা পডকাস্ট সিরিজ যেটা দ্য টার্নিং পয়েন্ট, ওটা শুরু করার পিছনে উদ্দেশ্য এটা ছিল যে আরেকজনের স্টোরিটা শুনলে মনে হবে যে আচ্ছা, এটা স্টোরিটা তো আমার সাথে মানে সামহাট রিলেটেড, তাই তো মানে আমার জীবনে এরকম হতে পারে। এখানে আরেকটা জিনিস কি আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের মানে একটা মুসলিম প্রধান দেশে থাকার এটা একটা বড় সুবিধা, যে কোনো মানুষের জীবনে বিভিন্ন রকম ইভেন্ট হয়, কেউ কাছের কেউ মারা যেতে পারে, আবার কেউ পরীক্ষায় ফেল করলো, বা কেউ দেখা যায় যে প্রেমে ছাকা খেয়ে অনেকে কিন্তু হুজুর হয়ে যায়। তো সো আপনি এখন এরকম একটা পরিবেশে থাকবেন, জীবনের বিভিন্ন ইভেন্টে আপনার ইসলামের দিকে ফিরে আসার প্রবাবিলিটিটা অনেক হাই থাকে। এটা আপনি যদি বাইরের দেশে থাকেন, আপনি হয়তো এরকম একটা ঘটনা ঘটলে সে বারে চলে যাবে ড্রিঙ্ক করতে, অর্থাৎ প্রবাবিলিটিটা অনেক লো থাকে যে আপনার টার্নটা পজিটিভ দিকে হবে। সো এটা আমাদের দেশের আমাদের জন্য একটা নিয়ামত, যে জীবনের যে কোনো পর্যায়েই মানুষের জন্য এই দরজাটা অনেক বেশি ওপেন, যে সে ইসলামের দিকে ফিরে আসতে পারে। অবশ্যই। এমনি ভাই ওই মানে আবার পার্সোনাল কোশ্চেনই, মানে এই দিনের পথে আসার ক্ষেত্রে অনেকের অনেক মানে হিটিং কিছু পয়েন্ট থাকে, কোনো একটা ঘটনা, হ্যাঁ মানে নবীজির কোনো ঘটনা, কোনো স্পেশাল আয়াত, অথবা কোনো সাহাবীর কোরবানির ঘটনা থাকে। আপনার এরকম কিছু আছে কিনা? আমরা তো বেশ ফাঁকিবাজ সিনফুল বান্দা। সো কিছু কিছু আছে যে মানে আল্লাহর কিছু দেওয়া গিভেন সিক্রেট সস বা ওপেন সিক্রেট বলা যেতে পারে। একটা হাদিস আমার খুবই প্রিয়, যেটা আসলে মানে নিজেকে যখন মানে কোনো কিছু নিডে আবিষ্কার করি তখন এই জিনিসটা খুব হেল্প করে। অবভিয়াসলি এটা হাদিসে কুদসি, যেহেতু মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা সবার মানে পরিচিত মশহুর হাদিস, যে আল্লাহ বলছেন যে আমি বান্দার প্রতি তার ধারণা অনুযায়ী আচরণ করি। সো মরুভূমিতে কোনো তার পশু হারা গেলে সে ফিরে পেলে যেভাবে খুশি হয়, বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। বান্দা যখন 1 বিঘত এগিয়ে আসে আমার দিকে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। বান্দা যখন 1 হাত এগিয়ে যায়, আমি 2 হাত এগিয়ে যাই। বান্দা যখন হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই। এরকম একটা হাদিস আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, খুব মশহুর হাদিস। এই হাদিসটা মানে এটা আমার মনে হয় যে আল্লাহ যেহেতু বলছেন যে
তার বান্দার আচরণ অনুসারে আচরণ করি, বান্দার ধারণা অনুসারে আচরণ করি। So, আমি যদি আল্লাহর উপরে ইয়াকিন রাখি কোনো একটা বিষয়ে, মানে চাই যে আল্লাহ এটা দিবেন, কেন দিবেন না, হ্যাঁ এটা তো আল্লাহ, এই যে ইয়াকিনটা রাখা এটা খুব সহজ হয় আর কি এই হাদিসের জন্য। অবভিয়াসলি হাদিসে কুদসি, এটা তো আর কোনো মানে ইখতিলাফেরও বিষয় না। আল্লাহ একটা বলে দিয়েছেন যে তার এই জন্য আল্লাহর জন্য আল্লাহর সিফাত ধারণা অনেক উচ্চ রাখতে হবে আর কি। হ্যাঁ, সেই দিকে পড়াশোনা করে এই হাদিসটার উপর যখন এটা খেয়াল আসে তখন অনেক কিছু ইকুয়েশন সহজ হয়ে যায়, আসলে অ্যাংজাইটি কমে যায় এটার জন্য। আর এটার সাথে সিমিলার একটা কোরআনের আয়াত, তো যে সূরা বাকারার শেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, যে আল্লাহ তার সাধ্যের অতীত কাউকে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না। সো যা কিছু আমার উপর আছে এটা আসলে আমার সাধ্যের অতিরিক্ত না, আমার ক্যাপাসিটি আছে বলেই আমাকে এইটুকু হয়তো দায়িত্ব বা কর্তব্য দেয়া আছে, হ্যাঁ তাই না? একজন যে শাসক তার ক্যাপাসিটি অনুসারে আল্লাহ আসলে তাকে দিচ্ছেন, আমার সেই ক্যাপাসিটি না, এই জন্য আমি শাসক না। সো আমার এখনকার যেই সেট আপ বা সামনেও যা হবে এই আমার লিমিটেশন এইটাই। সো এই দুইটা জিনিস অ্যাকনোলজ যদি করি তখন লাইফের সামনে কোন ইভেন্ট, চাওয়া পাওয়া, নাচ পাওয়া, এইগুলি সব আসলে অনেক সহজ হয়ে যায়। এই দু জিনিস আমার খুব হেল্প করে। সো এই দুটা ফেভারিট। অবভিয়াসলি কোরআনে অনেক শত শত আয়াত আছে যেগুলি আরও ফেভারিট বলা যাবে, বাট একটা কম্বিনেশন আর কি আমার খুব ফেভারিট। আর তিশাত ভাইয়ের কাছে ফাইনালি একটা মানে এখন যদি ফ্রেশ কোনো কোডার বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলেকে সংক্ষেপে কিছু বলতে চান, তাহলে যে এআই এর যুগে এই কিভাবে সে নিজেকে গড়ে তুলবে? আমার অ্যাডভাইস হবে যে বিল্ড স্টাফ, যে জাস্ট মানে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করা। এটা জব হোক বা শেখার জন্য হোক, যে কোনো কিছু রেগুলারলি এটা নিয়ে কাজ করলে ইয়াংরা একটা ট্র্যাপে পড়ে যায়, যেমন হয় যে আমি এই কোর্সটা যদি করি বা এই ডিগ্রিটা যদি করি তাহলে আমার জন্য চাকরি রেডি। তো তার একটা ডিগ্রি বা একটা প্রসেসের ভিতর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু স্কিল ওইভাবে আসতেছে না, বা তার নিজেরও কনফিডেন্স আসতেছে না। সে এরপরেও এক্সপেক্ট করতেছে যে জবে গেলে তাকে শিখিয়ে দিবে। সো ওই জিনিসটা করা, যে কোনো কোর্স, কোনো মানে কোনো টিচার বা কোনো ডিগ্রি আসলে আমাদেরকে ইকুইপ করতে পারবে না একটা কাজ করার জন্য আর কি, আনলেস আমি অ্যাক্টিভলি ওটা করার চেষ্টা করি। সো অ্যাক্টিভলি স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করতে হবে, এবং এটার বেস্ট ওয়ে হচ্ছে যে বিল্ড করা। যে এআই যেটা করতেছে, যে আমাদেরকে এনাবল করতেছে যে ইজিলি অনেক বেশি কাজ করতে পারার। সো এখন আর এমন কোনো ব্যারিয়ার নেই। একটা সময় ছিল যে মাহবেরা যখন শুরু করে তখন কিন্তু ইন্টারনেটও সহজলভ্য ছিল না। ওনারা ওই বই পড়তেন বা হয়তো সিডি কিনে আনতেন, সেখান থেকে কিছু দেখতেন। হ্যাঁ, এমন অনেকেরও গল্প শুনেছি, অনেক হয়তো অ্যান্ড্রয়েড ডেভেলপার হওয়ার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু রিসোর্সের এত অপ্রতুলতা ছিল একটা সময় যে করতে পারেনি। এসডিকে চালালে কম্পিউটার হ্যাক করছে। হ্যাঁ, তো এখন কিন্তু ওই জায়গাটা থেকে অনেক বেশি ইজিয়ার যে কারোর জন্যই যে কোনো কিছু বানানো, এবং ইন্ডাস্ট্রিতে মানুষ ওইটাই দেখবে যে আসলে আপনি তাকে কি ডেলিভার করতে পারতেছেন। সো ওইটাতে ফোকাস করে যে আমরা শিখবো, শেখার উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাপ্লাই করা। ওটা যদি করতে পারি তাহলে আসলে এমন মানুষ তো থাকবেই যারা চাকরি খুঁজবে, পাবে না। এমন মানুষও থাকবে যাদেরকে চাকরি দেওয়ার জন্য 5-10টা অফার চলে আসবে। সো ওইটাই নিজেকে ইমপ্রুভ করতে থাকা এবং জাস্ট কিপ বিল্ডিং স্টাফ, এটাই আমার ছোটখাটো অ্যাডভাইস হবে। জাজাকাল্লাহ। তো আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পডকাস্টের। তো আমাদের যদি টেক হয়ে থাকে, প্রোঅ্যাক্টিভ হই, আমরা এআই সম্পর্কে জানি, বিষয়টা বোঝার চেষ্টা করি, ইসলামিক প্রিন্সিপালসগুলো নিয়ে আলোচনা এবং এগুলো নিজেদের মধ্যে নিয়ে আসা, এই ধরনের বিষয়গুলো আমরা সামনে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।